রাসেল ভাই, কেমন আছেন? আমি মোহাম্মদ ফারহানুর রহমান শাওন, শিরোমণি যোগীপোল, খুলনা থেকে বলছি। আমার মোবাইল নাম্বার, এটা শোনার প্রয়োজন নেই। আমি আপনাদের যে ঘটনাটি বলবো সেটি হলো আমার জীবনের সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে গত 2011 সালের প্রথম দিকে। মাস এবং তারিখটা আমার ঠিক মনে নেই, তবে তখন আমাদের মহল্লাতে বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হতো। তো ঠিক তেমনি একটি টুর্নামেন্টের প্রীতি ম্যাচ খেলার জন্য আমি সেখানে উপস্থিত থাকি। আগে থেকেই বলছি, ব্যাডমিন্টন খেলাতে আমি তেমন পারদর্শী ছিলাম কিনা জানি না, তবে খেলাটি আমার প্রিয় খেলার একটির মধ্যে পড়ে। তো সেখানে খেলতে খেলতে প্রায় আনুমানিক রাত 12:30 বেজে গেল, কিন্তু তবু আমার তেমন কোনো চিন্তা হচ্ছিল না, কারণ সেদিন রাতে বাসায় ফিরব না। কথাটি আমার পরিবারকে জানিয়েই বের হয়েছিলাম, কারণ এমন রাত করলে আমরা সাধারণত আমাদের ফ্রেন্ড মামুনের বাসায় থাকি। তো বরাবরের মতো বাসায় যাওয়ার চিন্তা নেই ভেবে আরো একটু সময় সেখানে থেকে তারপর বন্ধু মামুনের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে রাতে বাসায় ফিরব না বলে মামুনকে আমি আগে থেকে কিছু খাবার রেখে দিতে বলি। খেলাটি হচ্ছিল শিরোমণি বাজারের পাশে একটি জায়গায়। মামুনের বাসায় যেতে হলে আমাকে আমাদের বাসার সামনে দিয়ে যেতে হবে, কিন্তু রাস্তার পাশে একটি ঘন জঙ্গল ছিল। সেখান দিয়ে গেলে মামুনের বাসায় যেতে আরো সহজ এবং মানে একটা শর্টকাট হতো আর কি। সাধারণত দিনের বেলায় এই জঙ্গলের মধ্যে লোক চলাফেরা করে, কিন্তু রাতের বেলায় তারা রাস্তা ঘুরে যায়। মামুনের বাসা ছিল যোগীপোল গ্রামের মাঝামাঝি একটা জায়গায়। তো আমি তেমন কোনো কিছু না ভেবেই জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। তখন আনুমানিক রাত 11:15 বা তার বেশি বাজে। একা একা হাঁটছি। কিছু দূর যাওয়ার পর আমি বুঝতে পারলাম সামথিং ইজ রং। আমার মনে হলো কেউ হয়তো আমাকে অনুসরণ করছে, তবে আমি এটি হ্যালুসিনেশন ভেবে আবারও চলা শুরু করলাম। কিন্তু কিছু দূর যেতেই আমি দেখলাম স্বাভাবিকের তুলনায় আকারে অনেক বড় একটি সাদা বেড়াল আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। তো আমি তখনও কিছু বুঝলাম না। কিছু দূর যাওয়ার পর দেখি বিড়ালটা আমার পায়ের নিচে, অর্থাৎ পায়ের সাথে জড়াজড়ি করছে। তখন আমি আরো জোরে হাঁটা শুরু করি। সামান্য দূরে যাওয়ার পর একটা গোরস্থান বাদে সেখানে এসে আমি আর বিড়ালটাকে দেখতে পাই না। কবরস্থান পার হওয়ার পরে একটি বাড়ি, যার সামনে বিশাল জায়গা নিয়ে একটি বাগান, আর বাগানের ঠিক অপর পাশে আমার বন্ধু মামুনের বাসা। তো বাগানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ ওই বাড়িটির গেটের দিকে আমার চোখ আটকে গেল। সেখানে আমি যা দেখলাম সেটার ভাষায় প্রকাশ করা যায় না। দেখলাম বাগানের মাঝখানে দুটো নারকেল গাছ, আর সেই নারকেল গাছের একটি দোলনা দুলছে, যার ওপর উল্টো দিকে মুখ করে একজন মহিলা বসে দোল খাচ্ছে। মহিলাটির পরনে একদম সাদা একটি পোশাক। একটি মানুষ স্বাভাবিকভাবে নিচে পা ঝুলিয়ে দিয়ে যেভাবে দোল খায় ঠিক সেভাবেই বসে দোল খাচ্ছে, কিন্তু তার নিচে কোনো পা দেখা যাচ্ছে না, অর্থাৎ পা উঠিয়ে বসলে যেমন দেখায় ঠিক তেমনই দেখাচ্ছিল। আর মহিলাটির আকার আনুমানিক মনে হচ্ছিল যদি সে উঠে দাঁড়ায় প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। আর শরীর রং ফ্যাকাশে, রক্ত না দেখা থাকলে যেমন হয়, মানে রক্ত না থাকলে যেমন হয় তেমন। পেছনে ঘন কালো চুল কোমর পর্যন্ত নেমে এসেছে, ঠিক সেভাবেই বসে দোলনাতে দোল খাচ্ছিল। মনে হচ্ছিল সে হাওয়ায় ভর দিয়েই দোল খাচ্ছে। ব্যাপারটা আমি প্রথমে দেখে ভাবলাম যে ওই বাড়ির কেউ হয়তো বা বসে দোল খাচ্ছে, কিন্তু এত রাতে কে আবার দোল খাচ্ছে? তো সময়টা তখন শীতের, সেটা ভেবেই আমি ডাকতে উদ্যত হই তাকে। ঠিক তখনই পেছনে ঘুরে তাকাই। আমি তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পেয়ে, সে পেছনে ঘুরে তাকায় আর কি। আমি তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পারলাম না। দেখলাম তার চোখ দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বড় বড়, আর চোখ দুটো কেমন যেন জ্বলছে। সেটি দেখে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে খুব জোরে হেঁটে আমার বন্ধু মামুনের বাসায় চলে আসি, আর তাকে সবকিছু খুলে বলি। কিন্তু সে বিষয়টি পাত্তা না দিয়ে বলে ওইটা চোখের ভুল। তারপর যখন সকালে ঘুম ভাঙে আমি সেখানে গিয়ে কোনো দোলনা বা ওই রকম কিছুই দেখতে পাইনি। তখন মামুন আমাকে বলে, আমি জানতাম ওইখানে কোনো দোলনা নেই, কিন্তু তোকে ওই রাত্রে বললে তুই ভয় পেতে পারিস, তাই তোকে বলিনি। আজও আমি এর ব্যাখ্যা খুঁজে পাইনি, এবং এরপর থেকেই আমার জীবনে অনেক ধরনের ছোটখাটো ঘটনা ঘটে যাচ্ছে, যা আমি আপনাদের পরে জানাবো। আমার খুব ইচ্ছা ছিল একদিন স্টুডিওতে এসে হাজির হওয়ার, কিন্তু সময়ের অভাবে হচ্ছে না। আমি বর্তমানে কোথায় কি করেন সেটা লিখেছেন। তো এই ছিল ঘটনা, এবং পৃথিবীতে এরকম অদ্ভুত ঘটনা ঘটে। যে চোখের ব্যাপারটা বললেন, যে এই ধরনের যদি এটা জিন হয় বা এরকম কিছু হয়, আমি শুনেছি বিশ্বস্ত একজনের কাছ থেকে যে চোখ খুব অদ্ভুত ধরনের হয়, সেই চোখের দিকে তাকানো যায় না, চোখটা
অনেকটা মনে হয় যে কোটর থেকে বেরিয়ে এসছে এরকম ধরনের চোখ। সেই চোখের দিকে মানুষের পক্ষে তাকানো খুব কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আপনাদের নিশ্চয়ই এরকম অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আপনারা আমাদের কাছে জানাতে চান বা স্টুডিওতে এসে নিজেরা শেয়ার করতে চান। আপনারা আমাদেরকে ইমেইল করুন, আপনারা আমাদেরকে SMS করুন। SMS করার নিয়ম হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি ইমেল করতে চান তাহলে bhutfm@radiofurti.fm এখানে আপনারা ইমেল পাঠাতে পারেন এবং অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না যদি বিশেষ করে স্টুডিওতে আসতে চান। আমাকে নরোত্তম SMS করেছেন আমাকে শাহবাজ বিশ্বনাথ থেকে ওয়েলকাম জানিয়েছেন। শফিক লালবাগ থেকে ঢাকা থেকে SMS করেছেন আমাকে। আশিক রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে ভূতেরা অনেক জোশ আছে কারণ বাংলাদেশ আজকে জিতেছে। খায়রুল আমাদের ঝালকাঠি থেকে SMS করেছেন। আমিনুল আমাদের SMS করেছেন। অনিক SMS করেছেন মেঘ বালিকা ময়মনসিং থেকে। এছাড়াও আমাকে SMS করেছেন মৌটুসী সাগর SMS করেছেন আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি ডক্টর গোলাপ, রাতুল, রনি সহ আরো অনেকে। আমি জানি না যে আজকে কেমন লাগবে আপনাদের সমস্ত ঘটনাগুলো। আজকে আমাদের একজন গেস্ট অর্থাৎ অতিথি তিনি উপস্থিত হতে পারেনি বলে আমাদের জানিয়েছেন একদম শেষ মুহূর্তে। তারপরেও যারা আছেন তাদের কাছ থেকে আমরা ঘটনাগুলো শুনবো এক এক করে। তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে এবং সেই বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমাকে শামীম SMS করেছেন এবং শামীম আজকে আমাকে জানিয়েছেন যে ইন্ডিয়া টেক 100 এবং টাইগার্স হচ্ছে আজকে জিতেছে। টাইগাররা সেরকম কিছু নেয় নাই, তবে তারা আজকে জিতেছে, ম্যাচটা জিতে তারপরে ঘরে ফিরেছে। যাই হোক, আমাদের মনে হয় পাওয়ার পাল্লাটা অনেক বেশি। এছাড়া আমাকে পীযূষ SMS করেছেন ডিজে ভূত। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাকিব, SMS করেছেন আমাকে জুবাইরা, SMS করেছেন আমাকে সামিন রিয়া। এছাড়াও দেখতে পাচ্ছি যে রাতুল রাজশাহী থেকে, খালিদ সহ আরো অনেকে। সো আমরা সরাসরি এখন অতিথির কাছে যাব এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন একজন দুজন আর কি হাজবেন্ড ওয়াইফ। তারা আপনার নামটাকে শুনি। হাই লিসনার্স, আমি তাসমিয়া, এ লেভেলস করছি। আর আপনি? হাই লিসনার্স, আমি ফাহাদ হোসেন, আমি বিজনেস করছি। ওকে, সো আপনারা দুজন বিয়ে করেছেন কতদিন আগে? আমাদের আসল ভাই 3 বছর হচ্ছে। 3 বছর হচ্ছে। তো এই 3 বছরের মধ্যে আপনাদের জীবনে ঘটে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে ঘটনাটা সেটা আমরা শুনতে চাই। যে ঘটনাটা আমি বলবো সেটা হলো গিয়ে 2009-এ আমাদের বিয়ে হয়। তো 2009-এ বিয়ে করে যখন আমি চিটাগং যাই আমার শ্বশুর বাড়িটা সেটা হলো খুলশিতে। তো তখন আমার বিয়ের 2 কি 3 মাস চলছে। তো আমি আর ও প্রায় আমরা ছাদে যেতাম রাত্রেবেলায়। ও যখন বাইরে থেকে আসতো তারপর ছাদে যেতাম, খেয়ে হাঁটতাম বেসিক্যালি। তো হাঁটতে গিয়ে প্রথম 2-3 দিন হাঁটলাম, তেমন কিছু না, নর্মাল। তো 3 কি 4 দিনের দিন আমি আর ও হাঁটছি। তো ছাদটা হলো গিয়ে প্রতিটা বাসায় 4 কোণা। তো ছাদটাও 4 কোণা আর কি, এক কোণা থেকে এসে আরেক এন্ডে যে শেষ হয়। আর মাঝখানে হলো গিয়ে সিঁড়ি দিয়ে বের হয় যে ছাদটার দিকে, লিফটের ঘরটা আর কি। তো আমি আরো উঠে হাঁটলাম, হাঁটতে হাঁটতে একটা কর্নারে গিয়েছি। লম্বা ভাবে আমরা দাঁড়ালাম, দেখি উল্টো দিকে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মানে মহিলা কিভাবে বুঝলাম সেটা হলো গিয়ে মানে একটা স্কার্ট পরা, লম্বা স্কার্ট, নর্মাল টপস পরা, টি শার্ট আর মিডিয়াম সাইজের চুল উঠছে নর্মালি। মহিলাটা কিরকম একটা গ্রিলের মধ্যে ভর দিয়ে যেভাবে নিচে তাকালে যেরকম হয় যে কিছু একটা দেখছে, উল্টোর দিকে তাকিয়ে আছে মহিলাটা। তো আমরা দুজন দাঁড়ালে মনে করছি যে হয়তো বা ছাদে হাঁটতে উঠলো, আচ্ছা ঠিক আছে আমরা
ফেস দেখি নেই, হ্যাঁ ফেস দেখি নেই। কিন্তু রাসেল ভাই যেটা হলো, আমার কখনো এরকম হয় না, বললাম তো এর আগেও অনেকদিন ছাদে হাঁটছি, খুব ভালো লাগে। তো ওই দিন মানে দেখার পর অস্বস্তি ফিল শুরু করলাম আমি, মানে খুব খারাপ লাগছে, ভালো লাগছে না হাঁটতে। হঠাৎ করে মনে হলো যে বাতাসও বন্ধ হয়ে গিয়েছে, হালকা হালকা শীত চলে আসছে তখন। তো না শীতের এন্ডের দিকে তো বাতাসও বন্ধ হয়েছে। তখন আমি ওকে বললাম আচ্ছা চলো চলে যাই, হাঁটা হয়েছে অনেকক্ষণ হয়েছে, আচ্ছা চলে যাই। তো গেল ওই দিন। এর 2 দিন পর কি 1 দিন পর আবার উঠলাম ছাদে আমরা। ওই দিন বারান্দায় গিয়ে যা দেখলাম যে খুব বাতাস, ভালো ওয়েদার, মনে হলো যে বৃষ্টি হবে। তো ভাবলাম যে চলো ভিজা যাক। কটা বাজে তখন? 1টা কি 1:30। আচ্ছা, 1টা কি 1:30 বাজে। আমরা প্রায় এরকমই এই টাইমে উঠতাম আর কি ছাদে। তো 1টা কি 1:30 বাজে। কখনো তো প্যারানর্মাল কিছু চিন্তা করি নাই, কে করে এরকম চিন্তা। তো ছাদে উঠলাম, ওঠার পর 1টা কি 1:30 বাজে। ওই দিন কিন্তু 1:30 বাজেনি, ওই দিন বাজছিল যেমন 11টা, 10:30 কি 11টা, কিন্তু ওই দিন 1টা বাজে। তো আমরা উঠলাম ছাদে, উঠে ফার্স্ট একটা রাউন্ড দিলাম, এক এন্ড থেকে আরেক এন্ডে একটা রাউন্ড দিলাম। রাউন্ড দেওয়ার পর চলে আসছে আরেক এন্ডে, এসে আবার ওখানে কিছুক্ষণ ওয়েট করে আবার ও বলল আচ্ছা চলো ওই সাইডে যাই। আমাদের যারা খুলশি চিনে, লিসেনার যারা খুলশি চিনে ওরা চিনবে যে খুলশিটা হলো গিয়ে হিল সাইড এরিয়া নিয়ে, মানে বিল্ডিং গুলা হিলের উপরই মেইনলি বিল্ডিং গুলা করা আছে। তো ও বললো চলো পাহাড়ের সাইডটায় যাই এখন। তো ওই যেই সাইডটাতে আমরা মহিলাটাকে দেখলাম, আমরা হেঁটে ওই এন্ডটাতে আসলাম, ওই লম্বা ভাবে দাঁড়ালাম আবার। ওই মহিলাটা যেখানে দাঁড়িয়ে ছিল ওনার থেকে 20 গজ দূরে, মানে ওনাকে দেখে আর কি দাঁড়িয়ে গিয়েছি যে মানে ব্যাপার কি 1টা বাজে। আমি এটা একটু মানে বুঝিয়ে দিই রাসেল ভাইকে, সেটা হলো গিয়ে যে ও ভয় পেয়েছে, আমিও ভয় পেয়েছি। আমি এটা বলিনি, আমি ওর হাতটা চাপ দিয়ে ধরে আমি বললাম যে আমি যাচ্ছি না ওই সাইডে। ও বুঝছে যে আমি ভয় পেয়েছি, ও না মানে আমাকে বুঝতে দেয় না, বলে চলো। আমি আরে দেখো এখানে মহিলাটা এত রাত্রিবেলায় কি করে, মানে আমি বোঝাতে পারবো না কিরকম একটা ভয় যে কাজ করেছে তখন মনের ভিতরে। ও তখন কি করলো, ওর পকেটে লাইটার ছিল, লাইটারটা অন অফ করা স্টার্ট করলো। তুমি বলো। রাসেল ভাই মানে দ্বিতীয়বার যখন আমরা মহিলাটাকে দেখি তখন যে ভয়ের ঘটনাটা বেশি ভয়ের, মানে ও হয়তো মিস করছে কিছু। মানে আমরা যখন সেকেন্ড দিন মানে ছাদে উঠি, তো ছাদে ওই ফার্স্টে একটা রাউন্ড দিই আমরা, দিয়ে আমরা যেদিক দিয়ে উঠি মানে সিঁড়িঘরের যে দরজাটা, রাউন্ড দিয়ে ওই দরজার সামনে এসে আবার দাঁড়াই আমরা। আচ্ছা, তখন ছাদে কেউ ছিল না, আমি মহিলাটাকে কিন্তু দেখিনি। আচ্ছা, তো ওই সময় যদি কেউ ছাদে যায় অবশ্যই আমাদের সামনে দিয়ে যেতে হবে, কারণ আমরা এমন জায়গায় মানে সিঁড়িঘর বলেছিলেন যে কেউ আসলে আপনার চোখে পড়বেই, কিন্তু তখন কেউ আসেনি। আমরা আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার মানে ঘুরে আবার ওই কোনাটাতে গেলাম। যে আমরা দিয়েছি রাউন্ডে, মানে ওই যে এন্ডটাতে মহিলাটা দাঁড়িয়ে থাকে ওই এন্ডটাতে ফার্স্ট টাইম যাইনি, ওই এন্ডটা দেখেছি। হ্যাঁ, তখন মহিলাটাকে দেখি, তখন ছিল না। তো আমরা যখন সেকেন্ড বার আবার যখন যাচ্ছি ওই কোনাটাতে, যাওয়ার আগেই মহিলাটা আবার চোখে পড়ে আমাদের। ওখানে ওই আগের মতোই স্কার্ট পরা, টপস পরা দাঁড়িয়ে আছে। তারপরে আবার কি বলবো, তারপরে আপনি কি করলেন? তারপরে আর কি জিনিসটা, কারণ ওইটা আসলে ভয়ের, কারণ কোথেকে আসলো সেটা মাত্র তো আমরা এখান থেকে গেলাম। উনি যদি কোনো ফ্ল্যাটের ওনার হোক, কোনো অন্য ওই বিল্ডিং এর কোনো মানুষ হোক, আসতে পারে স্বাভাবিক, আমাদের সামনে দিতে আসবে। সেকেন্ড টাইম কি হয় ওখানে 8 তলার উপরে ছাদে এত রাতে, আর দাঁড়িয়ে আছে রাসেল ভাই আইডল, নড়াচড়া নাই, আরেক দিকে মুখ করে হিল সাইড মুখ করে দাঁড়িয়েছে, পিছন থেকে দেখতেছিলাম আমরা, মানে এইটাই। তারপর ওই দেখে মানে আমি ভয় পাই, আমি লজিক পাইতেছিলাম না মহিলাটা এখানে কিভাবে আসে। একমাত্র যদি কি মানে ওই সাইড থেকে যদি এসে পড়ে তাহলে ওখানে আসা সম্ভব, আচ্ছা, বা যদি বিল্ডিং দিয়ে উপরে উঠে তাহলে সম্ভব। তো আমি তখন ভয় পাই, ইনস্ট্যান্টলি আমার পকেটে লাইটার ছিল, আমি ওইটা হাতে নিয়ে আমি ওকে নিয়ে নিচে নেমে যাই। এরপরে আরো নিচে নেমে যে আমি ভয় পাচ্ছিলাম, তো ও আমাকে তখন বুঝতে দেয়নি। আমরা কনফেস করছি কোথায়, আমরা যখন সিঁড়িতে নামতেছি তখন বলে তুমি কি কিছু বুঝলা, যে কি দেখলা তুমি? আমি বলি যে এটা মানে আর ছাদে উঠবো না, মানে এত ভয় পেয়েছি। ও লাইটারটা অন অফ করতে করতে আমরা নেমে গেলাম। তো ওইটাই আর কি, মানে দেখার পর প্রায় বলবো যে 7-8 দিন 10 দিনই ছাদে উঠিনি, মানে এত ভয়ঙ্কর একটা জিনিস দেখে। এরপরে যেটা হলো আর কি, সেটা ওর সাথে হয়েছে। আচ্ছা, তারপর কি হলো?
আচ্ছা, তারপর বেশ কিছুদিন তো আমরা ছাদে যাইনি রাসেল ভাই, অনেকদিন ছাদে যাওয়া হয়নি। তো তার কিছুদিন পরে আমাদের একটি মানে ফ্যামিলি ফ্রেন্ডসরা মিলে ছাদে একটা গেট টুগেদার পার্টি করি রাতে বেলা, মানে বারবিকিউ করবো, বেশি না 8-9 জন ছিল এরকম। তো রাতে বেলা আমরা সবাই ছাদে, আমি ব্যাপারটা অলমোস্ট ভুলে গেছি, মানে মাথায় ছিল না। তো এখন মানে আমার নিচে যেতে হচ্ছে কোনো এক কারণে, রাতে বেলায় মানে নিচে যেতে হচ্ছে কিছু আনার জন্য বাসা থেকে, বা আমার বাসা ছিল কিন্তু সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, হ্যাঁ, তো এখন আমি ওকে বললাম যে তুমি যাবো আমার সাথে, ফার্স্টে কিন্তু ওকে বলছি, তো বলছে হ্যাঁ চলো একসাথে নামি নিয়ে আসি। আমরা যখন যাওয়া স্টার্ট করছি, যখন সিঁড়ি ঘরে আমরা নামতেছি নিচে, আমাদের লিফট কিন্তু আবার মানে 12টা বাজে বন্ধ, 12টার পর লিফট অন থাকে না, সিঁড়ি ইউজ করতে হবে। তো নামার সময় যখন ও দেখলো যে মানে পুরা বিল্ডিং এর মানে প্রতিটা ফ্লোর অন্ধকার, ও মত চেঞ্জ করে ফেলে যে না আমি যাবো না, তুমি যাও। তো ওই সময় কিন্তু একটা জিনিস ও নোটিস করছে, আমিও নোটিস করছি, মানে ওই সময় যখন আমরা সিঁড়ি ঘরে কথাটা বলতেছি যে ও যাবে না আমি যাব, ওই সময় কিন্তু ঠিক ছাদের মানে সিঁড়ি ঘরের নিচের ফ্লোরে মানে 8 তলায় ও একটা আওয়াজ পায়, আমি আওয়াজ পাই। আওয়াজটা কিরকম আসলে ভাই, মানে কেউ বালতি ভরে ভরে করিডোরে পানি ঢালছে, আর ফলার ঝাড়ু দিয়ে যদি মানে পানিটাকে ঝাড়ু দেওয়া হয় ফ্লোরটা, একটা আওয়াজ হবে, কিন্তু খসখসে একটা আওয়াজ, মানে ওইটা পাচ্ছি, ও পাচ্ছে আমি পাচ্ছি স্পষ্ট। আচ্ছা, হ্যাঁ, আর ওটা যে 8 তলা থেকে আসতেছে এটা একদম শিওর, কারণ খুব কাছে থেকে পাচ্ছি। তো এটা নর্মালি নিচে আমি নিয়েছি, ও আর যায়নি। তো আমি যখন নামতেছি, আমি নামার সময় 8 তলা যখন ক্রস করতেছি সিঁড়ি দিয়ে, দেখি যে করিডোর কোনো ভিজা না, পুরো ড্রাই, কোনো পানি নেই, কিছু নেই, আওয়াজও নেই করিডোরে। তো আমি কিন্তু বুঝতেছিলাম যে এখানেই ঝাড়ু দেওয়া হচ্ছে। তখনই 8 তলা যখন আমি ক্রস করতেছি, আওয়াজটা এক ফ্লোর নিচে গেল, আচ্ছা, নিচে তলায় গেল, 7 তলায় তখন হচ্ছে। তখন আমি বুঝতেছি এটা নিচের তলায় হচ্ছে। আচ্ছা, আমার হয়তো ভুল হতে পারে, 7 তলায় হয়তো হচ্ছিল। আমি ঘুরে আবার 7 তলায় নামি, দেখছি আওয়াজটা আরেক ফ্লোর নিচে গেল, 6 তলায়। এরকম করতে করতে সেকেন্ড ফ্লোর পর্যন্ত গেল। আমি যখন সেকেন্ড ফ্লোরে, আওয়াজ একদম গ্যারেজে। আচ্ছা, ঝাড়ু দিচ্ছে, পানি ঢালছে, মানে অন্যরকম একদম স্পষ্ট শুনতে পাচ্ছেন, স্পষ্ট। রাতে বেলা কোনো আওয়াজ নেই, তো সবাই তো ঘুম। তো আমি বাসায় ঢুকে যাই, তাড়াতাড়ি ঢুকে যা প্রয়োজনীয় জিনিস যেগুলো ছিল ওগুলো নিয়ে আমি আবার উপরে উঠা শুরু করি। তখন আমি কেন জানি এগুলো মানে মাথায় রাখতেছি না, উঠতেছি। তো 3rd ফ্লোর ইট ওয়াজ ওকে। 4th ফ্লোর থেকে যেটা হচ্ছে ঘটনাটা অন্যরকম। মানে 4th ফ্লোর যখন ক্রস করে আমি 5th ফ্লোরে উঠবো, 4th ফ্লোরের করিডোরের লাস্ট এন্ড থেকে মানে আমি পিছন থেকে মানে আমি বুঝতে পারতেছি মানে খালি পায়ে যদি কেউ মানে টাইলসের উপর মানে দৌড়ায়, থপ 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 একটা আওয়াজ হবে। হ্যাঁ, দৌড়ে যদি আসে আমার দিকে একটা আওয়াজ, মানে আমি পুরো ক্লিয়ারলি পাচ্ছি মানে পিছন থেকে কেউ দৌড়ে আমার দিকে আসতেছে। 4th ফ্লোরে তখন আমি আওয়াজটা পেয়ে আমি একটু স্পিড বাড়িয়ে দিই উঠার। আমি 5th ফ্লোর উঠি, সেম দৌড়ে আমার দিকে আসছে। আমি পিছনে তাকাই না রাসেল ভাই, আমার মানে ওই সময় আমি তাকাই না, আমি কোনো রকম আমি ছাদে যাব। অলমোস্ট আমি দৌড়ানো শুরু করে দিই। 6th ফ্লোর সেম, পিছন থেকে দৌড়ে আসতেছে, মানে আমাকে ধরবে এরকম একটা আওয়াজ। 7th ফ্লোর দৌড়ে আসতেছে এরকম, মানে 8th ফ্লোর লাস্ট পর্যন্ত আমি কোন রকম ছাদে পৌঁছে মানে সবার মাঝখানে গিয়ে আমি মোটামুটি বসে যাই। তখন আমি কারোর সাথে শেয়ার করার মতো আমার ছিল না, আমি চুপ করে বসে থাকি। পরের দিন আমি ওকে বলি আর কি যে ঘটনাটা এরকম ছিল। তো তখন যেটা আমি নোটিস করলাম, ও বলেনি, এত একটা মজার টাইমে ও মানে বলতে চায়নি। গিয়ে দেখলাম যে ও একদম ও কিন্তু এরকম ভয় পায় না সাধারণত। গিয়ে সবার মাঝখানে ঢুকে বসে পড়লো, কিছু বলছে না। আর ওর একটা কুকুর ছিল, কুকুরটাকে ধরে বসে আছে। আর গ্লাস আনতে গিয়েছিল, গ্লাসগুলো রেখে চুপচাপ, আর ঘেমে একদম বাজে অবস্থা। ও এত ঘামলো কেন? পরে আমি মানুষ ছিল তো আমি জিজ্ঞেস করি নাই, আমি মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছে তাই ঘেমে গেছে হয়তো বা। অনেক ভয় পেয়েছিল ওই দিন। এরপরে বাসার মধ্যে স্টার্ট হলো। ওটা কি বলবো না, আমরা তাহলে শুনি যে আসলে এই মহিলাটার ঘটনাটা জানলেন কিভাবে? এই মহিলা কেন এরকম দেখতে পেলেন আপনারা, বা এই মহিলা কে? এটা কিভাবে আপনারা ডিসকভার করলেন যে আসলে কে এই মহিলা? আসলে ঘটনাটি আসলে ছিল মানে পরে আমরা যখন জানতে পারি, আমি ওই বিল্ডিং এ মানে 3 বছর ধরে মানে ম্যানেজার একজন ছিল, কেয়ারটেকার ম্যানেজার, ওনার সাথে আমি কথা বলি একদিন। মানে এই ঘটনা সিঁড়ির ঘটনার পরে আমি ওনাকে একদিন জিজ্ঞেস করি যে রাতে বেলা এরকম মাঝে মাঝে ছাদে দেখি ঝাড়ু দিচ্ছে কে, এরকম ছাদে কেউ উঠে?
আমার জানা মতে কিন্তু আমরা ছাড়া এত রাতে কেউ উঠতো না ছাদে। তো জিজ্ঞেস করলাম যে আপনারা কি কোনো পরিষ্কার করতেছিলেন ফ্লোর বা কিছু একটা? তো উনি একটু সন্দেহ চোখে দেখালো যে কেন কি স্যার, উনি একটু হাসি দিল একরকম। কি স্যার, মানে উনি বললো যে মামা আসলে ব্যাপারটা হচ্ছে, মানে ওনার থেকে যেটা জানতে পারি আচ্ছা, যে ওই বিল্ডিং এ মানে আমরা যে ফ্ল্যাটটাতে উঠি ওই ফ্ল্যাটে একটা শ্রীলঙ্কান ফ্যামিলি ছিল। আচ্ছা, ওখানে ওই ফ্যামিলিতে একটা মহিলা ছিল শ্রীলঙ্কান, উনি একটু মেন্টালি ডিসঅর্ডার ছিল, আচ্ছা ছিল। তো উনি কয়েকবার মানে ওই বিল্ডিং থেকে সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল, মানে পারেনি, ছাদে উঠে লাফ দিতে চাইছিল কয়েকবার, সেটাও সফল হতে পারে সম্ভব করতে পারেনি, মানে কোন রকম ভাবে আটকে ফেলছে। ছাদ কিছুদিন তালাও দিয়ে রাখছিল এটা এই কারণে। তো পরে অন্যান্য ফ্ল্যাট মেম্বার্সরা কমপ্লেন দেওয়ার কারণে যে ছাদ কেন তালা দিয়ে রাখবা, আমাদের তো ইউজ করতে হয় ছাদ, তারপর আবার তালা খুলে দেয়। তো ওই মহিলাটা কিছুদিন মানে সুযোগ পেয়ে একদিন সুইসাইড করেই ফেলছে ছাদ থেকে লাফ। উনি শ্রীলঙ্কান ছিলেন? জি, শ্রীলঙ্কান মহিলা একটা। আচ্ছা, হ্যাঁ, আর যেখান থেকে লাভ দিছো যে কোনাটাতে আমরা ওই যে মানে ওই যে দেখছিলাম মহিলাটাকে দাঁড়িয়ে থাকতে, ওখান থেকে লাভ দিয়েছে, যেখানে আপনারা রেলিং ধরে নিচের দিকে তাকিয়ে রেখেছিলেন, ওদিক দিয়ে কিন্তু লাভ দিয়েছে। এবং এটা পেপারও আসছিল। আপনারা তখন মিলিয়ে ফেলেন যে ড্রেস যেহেতু এরকমই, তার মানে এই সেই শ্রীলঙ্কার মহিলা। আমরা ধরে নিছি, উনি বলেন যে তার আগে আপনারা জানতেন না যে এখানে শ্রীলঙ্কার মহিলা ছিল বা এরকম কোন ধরনের কিছু জানতেন না? ওকে, তো আমরা একটা ঘটনা শুনলাম, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমাদের আরেকজন অতিথি আছেন, তার সাথে একটু কথা বলবো, তবে তারা কিছু SMS দেখবো আমরা। সুমন আমাকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন বাপ্পি, এছাড়াও আমাকে SMS করেছেন সাজ্জাদ, SMS করেছেন ঘোস্ট উর্মি আইডিয়াল কমার্স কলেজ থেকে। এছাড়াও মাইকেল জ্যাকসন আমাদের SMS করেছেন জুজুর গল্প শুনতে চান, খুব দ্রুত আমরা নেক্সট মান্থে সম্ভবত আমরা এই এপিসোডটা আপনাদের শুনিয়ে দেব। মাহফুজ আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে তৃষ্ণা চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দিগন্ত। তো আমরা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো ফ্রেন্ডস, জমে উঠছে রাত, সারাদিনের হেক্টিক FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাকে বেশ কিছু SMS আমার কাছে চলে এসছে। আমার সাথে রয়েছে মাসুম এবং আমাদের আজকে অতিথিরা। আমি রাস্তেল আছি আপনাদের সাথে। জানিয়ে দিই, রিয়া আমাকে লিখেছেন, ভাইয়া ভূত FM শোনার পরে আমার অনেক ভয় লাগে। এটাই স্বাভাবিক, জ্বরের ওষুধে জ্বর সারবে এটাই স্বাভাবিক, আর ভূত FM ভয় লাগবে এটাও স্বাভাবিক। লালবাগ থেকে ইমন আমাকে SMS করেছেন, রাসেল ভাই আমরা 5 জন মিলে অন্ধকার রুমে ভূত FM শুনছি। আপনাদের সাহসিকতার জন্য আপনাকে ধন্যবাদ এবং আশা করছি যে অনেক এনজয় করছেন আপনারা। লতা গুলশান থেকে লিখেছেন, অসম অসম অ্যান্ড অসম, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত। এবং এই যে অসম 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 বলেছেন, সেইটা অবশ্যই যারা অতিথি এসছেন তাদের প্রাপ্য, তাদের ঘটনা শুনে ভালো লেগেছে আপনাদের কাছে। আবার যখন আপনাদের খারাপ লাগে সেক্ষেত্রেও কর্তৃপক্ষ দায়ী নয়, এটাও মনে রাখতে হবে আর কি। আচ্ছা, তাশিদ আমাদের SMS করেছেন সিরাজগঞ্জ থেকে। এছাড়াও সিয়াম SMS করেছেন সিরাজগঞ্জ থেকে। অনি SMS করেছেন আমাদেরকে। মুর্দাভূত SMS করেছেন সপুরা গোরস্থান রাজশাহী থেকে। নাজ, নীলা, নিপা, তনিমা, আয়েশা, আশা, তোমরা ভয় পেও না, আমি আছি। ওকে, এছাড়া আমাদেরকে ব্র্যান্ড বস SMS করেছেন। রানা SMS করেছেন যশোর থেকে। অ্যালেন ঘোস্ট আমাদের SMS করেছেন। এছাড়াও আজাদ আমাদের SMS করেছেন রাজু মোহাম্মদপুর থেকে। এছাড়াও আমাদের শাহিন বাড্ডা থেকে SMS করেছেন চন্দনপুর ভয়ঙ্কর বালক। এছাড়াও আমাদেরকে সৌরভ SMS করেছেন। তানভীর SMS করেছেন। তন্ময় পল্লবী থেকে SMS করেছেন, তিনি বলেছেন আমি প্রায় ভূত FM শুনি। এছাড়াও আমাদের সাদ্দাম SMS করেছেন রাকিব খুলনা থেকে। খাজা ঢাকা থেকে SMS করেছেন ঘোস্ট রাইডার। ওকে, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি SK রনি ফ্রম শনি রাখরা থেকে। বাংলাদেশ টিমকে কংগ্রাচুলেট করেছেন তিনি। প্রিন্স শুভ আমাদের SMS করেছেন। প্রত্যয় আমাদের SMS করেছেন। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার কাছে যাব এবং আপনার ঘটনাটা শুনি। তাহলে আমরা, হ্যালো, আপনার নামটা বলেন আগে। আমি ইরফান, ইস্ট ওয়েস্টে BBA করছি এবং বাসা হচ্ছে মহাখালী।
আমার অরিজিন হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লায়। আচ্ছা। So, আমার ঘটনাটা একদম রিসেন্ট, লাস্ট কোরবানি ঈদের ঘটনা। আমার এই ঘটনাটার মানে অনেক, এটার সাথে আর অনেকগুলি ঘটনা রিলেটেড, বাট আমি সরাসরি মানে একদম ঈদের সময় যে ঘটনাটা ঘটছে আমি সরাসরি সেটাই চলে যাবো। জাস্ট ঈদের পর দিনের ঘটনা আসলে ভাই, লাইক আমাদের দেশের দাদুর বাড়ি যেটা, ঈদের পর দিন আমরা সেখানে মানে কাজিনরা সেখানে আছে আর কি, অনেক কাজিন সেখানে, আমার কাজিন, তারপর ওদের কিছু ফ্রেন্ড আছে। তো ফোন দিল আমাকে সেখানে যাওয়ার জন্য, লাইক কিছু কাজও ছিল পার্সোনাল নিজেদের মধ্যে। তো আমি মোটামুটি ওই মানে যে ওয়েটাতে যেতে হয় সেখানে, সেটা লাইক সন্ধ্যার পর 7টা সাড়ে 7টার পর থেকে একটু রিস্কি। লাইক ওই টাইমে ঈদের সময় বেসিক্যালি ডাকাতি টাইপের হয়, সিএনজি বা গাড়ি যে কোনো কিছু থামিয়ে জাস্ট ওরা জিনিসপত্র নিয়ে চলে যায় আর কি, লাইক এই টাইপ। তো আমি মানে নর্মালি দুপুরের দিকে যাওয়ার প্ল্যান ছিল, আমি মনে করছিলাম 3টা সাড়ে 3টা বা 4টার মধ্যে চলে যাব। আমি ঘুমাই পড়ি দুপুরের দিকে, ওই টাইমটাতে আমি আর যেতে পারি না। তো উঠে দেখি যে 6টার মতো বেজে গেছে। 6টার মতো বেজে চিন্তা করছি যাবো কি যাবো না, লাইক এই টাইপ অফ চিন্তা করছি যখন, ঠিক তখনই একটা কাজিন ফোন দিয়ে বললো যে সমস্যা নেই, চলে, কোনো প্রবলেম হবে না, আর এইবার এখনো কোনো কিছু ঘটেনি এই টাইপের। তো আমি বের হইতে হইতে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হইতে 7টার মতো বেজে গেছে। তো আমাদের এখানে যেখান থেকে সিএনজি যায় নর্মালি, সিএনজি গুলা মানে মানুষ রিজার্ভ করেও নিয়ে যেতে পারে, লাইক আবার এমনিতেও যায়, মানুষ আলাদা আলাদা ভাবে উঠে যায়। ঈদের সময় রিজার্ভ করে নিয়ে যেতে দেয় না, মানুষজন ঝামেলা করে, বলে যে যাওয়া যাবে না বা এই টাইপের, মানে অনেকেই যেতে যাবে মানে যেতে দেয় না আর কি। তো আমি গেলাম, যাওয়ার পর অনেক রাশ, ঈদের পর দিন ছিল তো রাশ ছিল অনেক বেশি। তো আমি গিয়ে যা মনে হলো যে মিনিমাম 30 মিনিটস ওয়েট করতে হবে আমাকে। সো আমি আর ভয় পাচ্ছি যে যদি আমাকে রাস্তায় ধরে ফেলে, সেই চিন্তা করে আমি চিন্তা করলাম কি যাবো না আজকে, কালকে সকালেই যাবো। তো ওই সিএনজি যে স্ট্যান্ডটা ওখান থেকে বের হয়ে চলে আসছি, ঠিক তখনই দেখি যে রাস্তার মধ্যে একটা সিএনজি যে চালায় ড্রাইভার, সে সহ 5 জন ছিল। নর্মালি 6 জন জায়গা হয়, ওর সামনেও বসায়। তো আমি চিন্তা করলাম যেহেতু একটা সিএনজি খালি যাচ্ছে, আমি সেটা উঠে চলে যাই। হাত দেখালাম, সে থামালো, পিছের সিটটা খালি ছিল। নর্মালি যেটা থাকে না, মানুষ কিন্তু আগে পিছের গুলিতে বসে তারপরে সামনেরটা যায়। তো হাত দেখালাম, বললো যাবে নাকি, তো সে বললো যাবে। তো উঠলাম, চলছে 30 মিনিটের মতো, মানে খুবই নর্মাল সিএনজি হয়ে যাচ্ছে, সিএনজিতে মানে নর্মালি যাচ্ছি। তো যেই জায়গাটা রিস্ক বেসিক্যালি, সেই জায়গাটার নাম হচ্ছে 6 গ্রাম, ওই জায়গাটার নাম আর কি। তো ওখানে যাওয়ার পর একটু টেনশন কাজ করছে, আসলে কি হবে না হবে, মানে এমনিতে একটা ভয় মানুষের তো কাজ করে, স্বাভাবিক। তো সেটা কাজ করছে, যাচ্ছি। তো এই যখন চিন্তাটা মাথায় যখন ঘুরছি, ঠিক তখনই তার 2 মিনিট পরে হঠাৎ করে আমার চোখটা জাস্ট লেফট সাইডে গেল, সিএনজির উপরের দিকে জাস্ট চোখটা গেল। যাওয়ার পরে আমি জাস্ট মানে কি দেখলাম, মানে হরিবল, জাস্ট দেখলাম যে একটা ফিগার লাইক মানুষের মতোই কাইন্ড অফ দেখতে মনে হলো, যে ওইটা সিএনজির বাম পাশে যে একদম রুফটা সিএনজি, হ্যাঁ ঠিক ওইটা সোজা জাস্ট ফ্লাই করছে, ওই টাইপের। তো দেখে জাস্ট মানে কি বলবো, মানে বলার মতো কিছু ছিল না। আমার পাশে একটা বয়স্ক আঙ্কেল ছিল, দাঁড়িয়ে ছিল, ওনার বৃদ্ধই ছিল মোটামুটি। ওনার দিকে তাকালাম, আমি দেখি উনিও দেখছে। তো একটা সময় দেখলাম কি সবাই জিনিসটা দেখলো, ইভেন রাইট সাইডেও সেম জিনিসটা, মানে একই জিনিস রাইট সাইডের রুফের পাশে, দুই দিক দিয়ে দুইটা। আর মজার জিনিস হচ্ছে যে মানে আপনি নর্মালি কিছু একটা দেখলেন, লাইক কিছু দেখার পর কিন্তু মানে সবগুলি মানুষ একসাথে দেখে না, দেখাই দিতে হয় না যে আমি এটা দেখলাম আপনি দেখতেছেন নাকি। আমি দেখলাম যে সবাই একসাথে জিনিসটা দেখলো। আচ্ছা, দেখার পর মানে সবচেয়ে বেশি ভয় আমি পাইছি, আমি শিওর সেখানে। তো আমি জাস্ট আঙ্কেলের দিকে তাকায়, মানে আমার অবস্থাই দেখার মতো ছিল। তো আঙ্কেল বলছে ভয় পাও না বাবা, কিছু হবে না, জাস্ট দোয়া দূর করো, তুমি যেগুলি পারো সেগুলো পড়ো। তো পড়তেছি, বাট ওইটাও আমার সাথে মুভ করছে। তো একটা জিনিস বলে রাখি, আমি যখন সিএনজিতে উঠলাম তখন মোস্ট প্রবলি 6:15 মতো বাজে। তো যাচ্ছি, ওই জিনিসটা আমাদের সিএনজির সাথে মুভ করছে। তো একটা পর্যায়ে আমি দেখলাম কি যে সিএনজিওয়ালা মানে সে তার মতো চালিয়ে যাচ্ছে, কোনো নর্মাল চালিয়ে যাচ্ছে, নর্মাল স্পিডেই যাচ্ছে। তো আমি সিএনজি বলবো মামা তুমি জাস্ট ভয় পাও না, তুমি তোমার মতো চালায় যাও। তো সিএনজিওয়ালা আমাকে যেটা রিপ্লাই দিল সেটা একটু অবাকই হলাম আমি। লাইক সে আমাকে বললো যে মামা কি বলেন, কি ভয় পাবো, এগুলো তো নর্মাল, ভয় পাওয়ার কিছু নেই। আমি ওর ব্যাপারটা এমনই মনে হলো। তা আমি ওর কথা একটু অবাকই হলাম যে আসলে ও ভয় পাইতেছে না, বাট এমন একটা জিনিস নর্মাল ভয় পাওয়ার মতো এই জিনিসটা। তো আমার কাছে যা মনে হলো, আমি তখন ফোন বের করে, যে হাতে ঘড়ি ছিল না, যে মানে কয়টা বাজে বা কি হচ্ছে ওইটা যে দেখবো, ওই সাহসটা আমার ছিল না। ইভেন ওইটার দিকে যে তাকায় থাকবো, মানে সেই সাহসটাও পাচ্ছি না। তারপরে আমি যেটুকু মানে দেখছি সেটা আমি একটু এক্সপ্লেন করি জিনিসটা। সেই জিনিসটার সিএনজি তো মাঝখানে তো দুইটা ভাগ, ড্রাইভারের পিছনে একটা ভাগ থাকে। তো ঢাকায় আমরা যেসব সিএনজি গুলি দেখি সেগুলিতে কিন্তু ডান দিক বাম দিকে পুরো আটকানো থাকে গ্রিল দিয়ে, বাট ওই জায়গায় কিন্তু একদম ওপেন, জাস্ট কিছুই নেই। তো মাঝখানে যে ভাগটা, সেই ভাগটার পর থেকে সামনে পর্যন্ত ওর মাথাটা যা বুঝা গেছে, যা পুরাটাই কিন্তু একটা হোয়াইট মানে জিনিসের মধ্যে কাভার ছিল।
তো এমন মানে মনে হলো যে গলাটা মানে ওই জায়গাটার পর থেকে, আর পিছন দিয়ে সিএনজি শেষ পর্যন্ত মানে যে যতটুকু চোখে দেখা যায়, তো ওটুকু পর্যন্ত আমি জাস্ট দেখলাম যে পিছের অংশটা, বাট এর পা আছে না হাত আছে ওইসব কিছুই ক্লিয়ার না। আর আমার কাছে যা মনে হলো দেখে, মানে শেপটা দেখে, যে এটা পিছে আরো একটু আছে, মোটামুটি অ্যারাউন্ড 7-8 ফিট হয়ে যাবে কাছাকাছি এমন হবে। তো মিনিমাম 15 থেকে 20 মিনিট অবশ্যই এটা আমাদের সাথে ছিল। ইভেন ওই সময় রাস্তাটায় একদম জাস্ট পুরো ব্ল্যাঙ্ক ছিল, কিছুই ছিল না রাস্তায়, কোনো মানুষ না, ইভেন একটা গাড়িও ছিল না, কিছুই ছিল না। বাট ওই সময় নর্মালি এভরি 4 or 5 মিনিটস লেটার পরপরই মানে একটা সিএনজি যাওয়ার কথা, কারণ যেহেতু অনেক রাশ, আমি দেখে এসেছি অনেক সিএনজি ওখানে। তো যাচ্ছে তো মিনিমাম 20 মিনিট পরে জাস্ট ভ্যানিশ, নর্মাল একদম সিএনজি চলছে। তা আমি জাস্ট পাশের যেই চাচাটা ছিল আঙ্কেল, ওনাকে বললাম যে আঙ্কেল কি মনে হয় মানে এমন হলো কেন? আঙ্কেল বলছে হতেই পারে এগুলো রাস্তাঘাটে, তো ঘটছে হয়তো কোনো কিছু একটা, কেমন কোনো কিছু তুমি আমাকে এক্সপ্লেন করে নেই। তোমার সাথে আমি আমার কাজিনকে ফোন দিলাম যে এমন তুই সিএনজি স্ট্যান্ডে এসে থাক, আমি একটু সমস্যা হয়েছে, তুই আসলে তোর সাথে কথা বলবো। তো নামলাম, নেমে ফার্স্ট আমি যেটা করলাম যে আমি ঘুরি দেখলাম, তখন দেখি আমি 8:30 বাজে। আমার কথা হচ্ছে আমার ওই ডিস্টেন্সটা কভার করতে 50 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা, এর বেশি ইম্পসিবল, লাগার কোনো চান্সই নেই। বাট যে এক্সট্রা 15 মিনিটস ওইটা করতে আসলো, আমি এটা নর্মাল রাস্তা হতে পারে, আমি বলবো না যে এটা প্যারানর্মাল কিছু, বাট এক্সট্রা 15 মিনিট সময় সেখানে লাগছে। আমার সাথে আমি কাজিনকে বললাম আমার সাথে চল, সাথে আমি সিএনজি স্ট্যান্ডে গেলাম। যে আচ্ছা, মজার জিনিস হচ্ছে সিএনজি নর্মাল ভাড়া হচ্ছে আপনার 50 টাকা ওই এরিয়াটা কভার করার জন্য। তা আমি ওই সময় 100 টাকা করে চার্জ করে ওরা, যেহেতু ঈদের সময় রাশ বেশি 100 টাকা করে চার্জ করে। বাট আমি নেমে ওকে বললাম যে কত দিব, 50 টাকা দেন। আমার তখন মাথায় কিছু ছিল না, দিলাম 50 টাকা দিয়ে ওই কাজিনের সাথে দেখা করে আবার সিএনজি স্ট্যান্ডে ব্যাক করলাম। করেই অন্য মানে ওই সিএনজি আগে পেলাম না, তা আমি অন্য যারা ছিল ওদেরকে বললাম যে সিএনজিটা আসছিল কোথায়, সেটা ব্যাক করে চলে গেছে। আচ্ছা, তখন আমি ট্রাই করলাম যে আমার সাথে যে আরো যে 4 জন যাত্রী ছিল ওদেরকে খোঁজার জন্য। বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ হিয়ার, লাইক আমি কারো ফেস মানে কোনোভাবেই মনে করতে পারছি। ইভেন আমার পাশে যে চাচাটা ছিল ওনার সাথে আমি কয়েকবার কথাও বলেছি, বাট মানে কোনোভাবেই ওনার চেহারা আমি কোনোভাবেই মনে করতে পারতেছি না। তো এই জিনিসটা আমি এখন আমার কাছে কেমন জানি লাগে যে একটা মানুষের সাথে এতক্ষণ বসেছিলাম, বাট তার চেহারা দেখতে কেমন ছিল আমার মনেই নেই। আর এই জিনিসটা গেল এখানে। প্লাস তারপর আমি ওদেরকে বললাম যে সিএনজিটা মানে যেই ড্রাইভারটা ছিল ওকে তো আপনি দেখছেন? হ্যাঁ দেখছি। ও কি নর্মাল এখানে আসে? তো ওদের আশা ছিল যে মানে এই তোকে আমি ফার্স্ট দেখলাম, এর আগে কখনো ওকে দেখিনি। তো ঘটনাটা জাস্ট এইটুকুই। বাট আমি যদি মানে এটার ব্যাপারে কিছু বলতে যাই, আমার কাছে আমি 2টা ব্যাখ্যা দিতে পারি, মানে আমি দাঁড় করিয়েছি আর কি নর্মালি। একটা হচ্ছে আমার সিএনজিতে যারা ছিল আমার কাছে এখনো মনে হয় কেন জানি আমার মানে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস, সবাই আমার মনে হয় মানে কেউই হিউম্যান বিং না, আমার কাছে এখনো কেন জানি মনে হয়। ফার্স্ট রিজন আমি দেখাবো যে আমি এলাকায় গিয়ে জিজ্ঞেস করেছি অনেকেই যে এমন একটা জিনিস ঘটেছে। ওরা বলছে যে মানে এটা এত নর্মাল না, খুবই রেয়ার কেসে এগুলি হয়। সিএনজিওয়ালাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আমার ভয় পেও না, তখন তার রিপ্লাইটা ছিল এখানে ভয় কিছু নেই, মানে ভয় পাওয়ার কি আছে, এই টাইপের একটা আনসার ছিল। আর আমার পাশে যে আঙ্কেলটা ছিল, এমন একটা জিনিস দেখার পর একটা মানুষ মানে অনেক ভয় পাওয়ার কথা, লাইক আমি যেমন পেয়েছিলাম, বাট তার মধ্যে তেমন কোনো কিছু আমি দেখিনি। এই ছিল ঘটনা। এবং এর মাঝখানে আমি দেখছি নিতু SMS করেছেন, আমাকে SMS করেছেন মেটালিকা অর্ণব, এছাড়া আমাদেরকে মোহাম্মদ তারিকুল ইসলাম SMS করেছেন রাকিবুল হাসান সোহাগ, তিনি আমাদের সাথে আছেন। খোকন আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে শুভ্র, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মিজানুর, SMS করেছেন আমাদেরকে সাফা, এছাড়াও আমাদেরকে রোমান বাগমারা থেকে SMS করেছেন, সজীব আরিফ সবুজ নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, ইকবাল SMS করেছেন চট্টগ্রাম থেকে, এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকে SMS করেছেন, তার মধ্যে আছেন সুমন মুন্সিগঞ্জ থেকে, এবং এছাড়াও আমাদেরকে রাফসান SMS করেছেন শান্তিনগর থেকে, এবং তিনি বলছেন যে লাস্ট 3 উইক ভূত এফএম অনেক ভালো হচ্ছে এবং কন্টিনিউ করতে বলেছেন এটা, আর SMS-টা পড়তে বলেছেন, আমি SMS পড়ে ফেললাম। এছাড়াও গ্লোরি ফ্রম সিলেট আমাদের SMS করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে, লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। তিনি এবং তার ওয়াইফ একসাথে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য।
এছাড়াও বিষ্ণু বিশ্বাস আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। তুহিন আহমেদ আমাদের SMS করেছেন নান্নু MM কলেজ যশোর থেকে। প্রিন্স, উষা, রাজু, সাগর সাতক্ষীরা থেকে আমাদের SMS করেছেন শুভ্র মির্জাপুর থেকে, এবং তিনি মৃদুলা সহ আরো অনেকে আমাদের সাথে রয়েছেন। আমাদেরকে মিল্টন SMS করেছেন, সেই SMSটা আমরা সব পড়ে ফেলেছি। এছাড়া আমাদেরকে সুমন, সৌমিক, আশরাফুল খান, সোহাগ যশোর থেকে আমাদের SMS করেছেন। তারা সবাই মিলে লাইট অফ করে ভূত FM শুনছেন, অনেক সাহসিকতার একটা কাজ করছেন। সুহাস আমাদেরকে তুকপাড়া খুলনা থেকে SMS করেছেন। তিনি দুঃখ প্রকাশ করেছে তার SMS পড়া হয়নি বলে। আই এম রিয়েলি সরি, এখন পড়ে ফেলাম আপনার SMS। জুবাইর হাসান আমাদের SMS করেছেন শ্যামলী থেকে, এবং আমাদেরকে আমি যারা ইমেইল করতে চান তাদের ইমেল অ্যাড্রেসটিও বলে দিই, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনি ইমেইল করে জানিয়ে দিতে পারেন আপনার ঘটনা, যেটা আপনি বড় আকারে জানতে চান এবং আপনি চান যে সেটা যেন পড়ে শোনানো হোক। তো আমরা আরেকটা ঘটনায় যাব, এবং সেই ঘটনা যাওয়ার কি ব্রেকের দরকার আছে? আমার মনে হয় যে আরেকটা ঘটনায় চলে যায় আমরা। তো আসতে পারেননি, আমাদের এখানে উপস্থিত হতে পারেননি এরকম একজনের ঘটনা, যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে নাই, কিন্তু তিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তো আমি সেই ঘটনাটি একটু আপনাদের জন্য পড়ে শোনাবো। লিখছেন, আমি মোহাম্মদ তামাজিদ হোসেন খান, শরীয়তপুর জেলার সদর উপজেলার বুড়ির ঘাট হাটে আমার বাড়ি। ভাইয়া আমি এরপরে হচ্ছে যেটা লিখেছেন সেটা একটু বাংলা ইংরেজি মিশিয়ে, আচ্ছা ভূত হবে এটা, আচ্ছা বাংলা ফন্টে ভূত এসেছিল আর কি। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা। আজ আমি আমার জীবনে একটি সত্য ঘটনা বলবো। ঘটনাটি আমরা একসাথে অনেকে প্রত্যক্ষ করেছি। ঘটনার মূল অংশ সংক্ষেপে লিখলাম। আমি ঢাকা থেকে বেশ দূরে থাকি, তাই ঢাকায় স্টুডিওতে এসে ঘটনা বলা বেশ কষ্টসাধ্য। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। ঘটনা এই, 2008 সালে আমি SSC পরীক্ষা দেই। পরীক্ষার কিছুদিন পরে আমার এলাকার তাবলিগ জামাতের মুরব্বীদের সাথে এক চিল্লা বা 40 দিনের জন্য তাবলিগে যাই। আগেই বলে রাখি, আমাদের জামাত যে ছিল ছাত্রদের, 19 জন সাথীর মধ্যে 14 জনই ছিল ছাত্র, অর্থাৎ পরীক্ষার্থী। আমাদের জামাতের স্থান নির্ধারিত হয় ফেনী জেলার পরশুরাম উপজেলায়। এটি একটি সীমান্তবর্তী এলাকা। তাবলিগ জামাতের নিয়ম হলো 3 দিন করে প্রতি মসজিদে অবস্থান করা। আমরা যখন 2 নম্বর মসজিদে যাই, সেই মসজিদটি তখনও মেরামত কাজ হচ্ছিল। সেই জন্য সেই মসজিদের ইমাম সাহেব ছিল স্থানীয় এবং ও অনেক ধার্মিক এবং বেশ বয়স্ক। একদিন রাতে সে আমাদের জামাতের আমির সাহেবকে ডেকে বললেন যে এখানে জিন পরীর অনেক ঘটনা ঘটে, তাই আপনার সাথী ভাইদের সাবধানে থাকতে বলবেন। কথাটা আমরা সবাই শুনি এবং বেশ ভয় পেয়ে যাই, এবং সেই রাতেই আমাদের একটি জিনের ঘটনা বলেন, যা কিনা তার সাথে এবং এই মসজিদেই ঘটে। ফলে আমরা আরো ভয় পেয়ে যাই, এবং আমরা ছাত্ররা কেউ মাগরিবের পরে একা মসজিদের বাহিরে যেতাম না। আমাদের সাথে সুজন নামে একজন ছাত্র ছিল, যে কিনা দেখতে অনেক সুন্দর ছিল এবং খুবই ভালো ছিল। তো আমরা খুব ভয়ে এই মসজিদে 3 দিন শেষ করে অন্য মসজিদে গেলাম কোনো সমস্যা ছাড়াই। এরপর যখন অন্য মসজিদে পৌঁছি, আমাদের সঙ্গে থাকা সুজন নামের ছেলেটি একটু কেমন যেন হয়ে যায়। যেমন বেশি ইবাদত করা, আমাদের সাথে কম কথা বলা, ঠিক মতো না খাওয়া, প্রায় হঠাৎ উধাও হয়ে যাওয়া, এরকম ভাবে প্রায় 3টা মসজিদ পার করলাম। আমরা কেউ তেমন কিছু মনে করলাম না, কারণ ওকে আমরা সবাই আগে থেকে কেউ ভালোভাবে চিনতাম না। ভাবলাম হতে পারে ও হয়তো এরকমই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতাম যে যেই 3টা মসজিদ পার করে আসলাম, যে সেখানে প্রতি মসজিদে স্থানীয় একজন লোকের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যেত। বিভিন্ন ওয়াক্তের নামাজের আগে ও পরে তার সাথে বসে গল্প করত। আমরা কেউ ওই গল্পের মাঝে এসে বসলে তারা উভয়ই চুপ থাকতো, আর চলে গেলে আবার কথা বলা শুরু করতো, কিন্তু আমরা কেউ তাদের মাঝের গল্প শুনতে পেতাম না। আর এই স্থানীয় ব্যক্তি আমাদের কারোর সাথে তেমন কথা বলতো না। তার আচরণও খুব অদ্ভুত রকমের ছিল। এভাবে 3টা মসজিদে ভিন্ন ভিন্ন 3 জনের সঙ্গে তার সম্পর্ক হলো। এর পরের একটা মসজিদে এসে একদিন আমরা সকালে 11টার দিকে মাসোয়ারা বা পরামর্শ করতে বসলাম সবাই মিলে। সেদিন তার অর্থাৎ সুজনের খেদমতের সিরিয়াল পড়লো, অর্থাৎ রান্না বান্না, খাওয়া দাওয়া ইত্যাদি। সে হঠাৎ বলে উঠলো, আমি সাহেব আমি আজ কোনো দায়িত্ব নিতে পারবো না, আজ দুপুরে আমার একটু কাজ আছে। আমি সাহেব তাকে কিছু বললেন না।
জোহরের নামাজের আগে সে হঠাৎ উধাও হয়ে গেল এবং তাকে আর কোথাও পাওয়া গেল না। আসর, মাগরিব, ঈশা শেষেও সে আর ফিরে এলো না। আমরা সবাই বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। এরপর রাত 9টার দিকে আমির সাহেব ও মুরব্বীরা মিলে ফোঁটা ফোঁটা বৃষ্টির মধ্যে স্থানীয় একটা নদী পার হয়ে পরশুরামের বাজারে গেলেন এবং তাকে খোঁজার জন্য গেলেন। ভাবলেন বাজারে হয়তো থাকতে পারে। আমরা তখন অধীর আগ্রহে তাদের অপেক্ষা করতে লাগলাম। ঘন্টা দেড়েক পরে তারা ফিরে এলেন তাকে ছাড়াই। রাতে আমরা কেউ ভাত খেলাম না, সবাই তার জন্য দোয়া করতে লাগলাম। প্রায় 1টার দিকে আমরা সকলে মিলে বিশেষ দোয়া দুরুদ, নফল নামাজ, কোরআন শরীফ পাঠ ইত্যাদি করতে লাগলাম। 1 ঘন্টা পরে সকলে মিলে মোনাজাত করতে লাগলাম। আমাদের আমির সাহেব মোনাজাতের মধ্যে কেঁদেই দিলেন। আমরা প্রায় সবাই কেঁদে ফেললাম। দীর্ঘ মোনাজাতের পর যখন আমিন আমিন করে মোনাজাত শেষ করলাম তখন আমরা কিছু আশা করছিলাম। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। মোনাজাত শেষ করে যখন আমির সাহেব কোরআন শরীফ বন্ধ করে উপরে রাখলেন তখনই একটি বিকট শব্দে মসজিদের মাঝে দরজার সামনে কিছু একটা এসে পড়ল। মসজিদের ভেতরে থাকা প্রত্যেকেই প্রচন্ড ভয় পেয়ে গেল। সাহস করে আমির সাহেব ও এক মুরব্বী মিলে দরজা খুলে দেখে সুজন দরজা ঘেঁষে পড়ে আছে, তার সামনে একটি বাঁশের লাঠি পড়ে আছে। তাড়াতাড়ি করে তাকে মসজিদের ভেতরে নিয়ে আসা হলো, সাথে লাঠিটিও নিয়ে আসা হলো। বেহুশ অবস্থা থেকে হুঁশ ফেরাতে বেশ সময় লাগলো। আজব ব্যাপার হলো বাহিরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু তার শরীরও একটুও ভেজা ছিল না এবং তার নিকটে পাওয়া লাঠিটিও শুকনো ছিল। তখন আমরা সবাই মিলে তাকে জিজ্ঞাসা শুরু করলাম ঘটনা কি, কিন্তু সে অদ্ভুত ভাবে চারিদিকে তাকানো শুরু করলো। আমির সাহেবের বাধায় আমরা কেউ আর কোনো কথা জিজ্ঞেস করলাম না। সারা রাত কেউ ঘুমিয়ে কেউ না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। ঘটনাটা এখানেই শেষ নয়। এর পরের দিন থেকে সে একটু অসুস্থ হয়ে পড়লো। স্বাভাবিকভাবে আমরা কেউ তার সাথে এই বিষয়ে কথা বললাম না। 2-3 দিন পর স্বাভাবিক হলো সে। এর পরের দিন সকালে সে আবার উধাও হয়ে গেল। ঘন্টা 2 পরে সে আবার ফিরে এলো, কিন্তু তার সাথে একটা পুটলিতে অনেকগুলো জাম, কলা, গরুর কলিজা দিয়ে বানানো সিঙ্গারা। কে দিল, কোথা থেকে এলো, কিভাবে এসেছে সেই জানে। আর সে আমাদের এগুলো খাওয়ার জন্য বললো। অবশ্যই সকলের পিড়াপিড়িতে সে জানালো যে কেউ একজন তাকে এগুলো দিয়েছে। অবশ্যই খাবারগুলো কেউ কেউ খেয়েছিল, আমিও খেয়েছিলাম। সমস্ত খাবারগুলো ছিল অসম্ভব রকমের সুস্বাদু। কি পরিমাণ সেটা বলে বোঝাতে পারবো না। স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে গরুর কলিজা দিয়ে সিঙ্গারা এই অঞ্চলে পাওয়াই যায় না। আবার একদিনের ঘটনা, অর্থাৎ 2-1 দিন পর আমির সাহেব ও 2-1 মিলে প্রায় প্রতি মধ্যরাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ ও নফল ইবাদত করত। এক রাতে আমির সাহেব খুব ঘুম থেকে উঠে অন্ধকারের মধ্যে মসজিদের দরজা খুলে যখন বাইরে পা রাখবেন ঠিক তখনই দেখেন সুজন বাইরে ঠাঁই দাঁড়িয়ে আছে। বাইরে একটি বাল্ব জ্বালানো ছিল। স্পষ্ট দেখলেন যে একটা গাছের সাথে হেলান দিয়ে ওপরের দিকে মাথা তুলে আছে। প্রচন্ড ভয়ে মসজিদের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে দেখেন সুজন বিছানা খালি। তিনি ভাবেন যে দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল, স্পষ্ট মনে আছে তার, তাহলে সুজন বাইরে গেল কিভাবে। তারপর যেটা হলো সেটা হচ্ছে যে একটু আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে সুজনের বিছানা খালি, তারা 5 জন, তার অতঃপর মুরব্বীদের তিনি রেখে তুললেন। তারপর 4-5 জন মিলে বাহির থেকে মসজিদে আনার চেষ্টা করে, কিন্তু সে জোরে জোরে চিৎকার করে ওঠে এবং একটু পর আমার লোক আসবে, আপনারা চলে যান এই বলে চিৎকার শুরু করলো সুজন যখন তাকে বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছিল। প্রচন্ড শব্দে আমরা প্রায় সকলে জেগে উঠি, সকলে মিলে তাকে বাইরে ভিতরে জোরপূর্বক নিয়ে আসি। এরপর সে কিছুটা শান্ত হয়। ফজরের নামাজের পর স্থানীয় মুরব্বীদের সাথে কথা বলে তাবলীগ জামাতের বড় এক মওলানার সন্ধান পাই। তারপরে স্থানীয় ওই মওলানার কাছ থেকে আমির সাহেব সব খুলে বলেন এবং সে সুজনকে ভালোভাবে দেখলো ও বিভিন্ন প্রশ্ন করলো। তারপরে সে জানালো ওকে একজন খারাপ জিন আছর করেছে। সে বলল যে যেদিন ও চলে গিয়েছিল সেদিন আপনারা দোয়া ও মোনাজাত করায় একটা লাঠি ওই জিনটাকে পিটিয়ে মসজিদে ফেরত দিয়েছিল। উল্লেখ্য তিনি যে প্রায় প্রতি মসজিদে ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে ভালো ভালো সম্পর্ক করতেন তারা ছিল জিন পরি, তারা মানুষ জিন পরি এবং তারা মানুষ রূপে এসে কথা বলতো। কারণ ও অনেক সুন্দর থাকায় জিনরা ওকে পছন্দ করত। কেন তাকে পছন্দ করতো তা জানি না, বা সুজনকে জিনের দেশে নিয়ে যাওয়ার জন্য নাকি কিছু অন্য কিছু। এরপরও তিনি একটি তাবিজ তার বাম হাতে বেঁধে দেন। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হয়। পুরোপুরি সুস্থ না হলেও বাকি দিনগুলো আমাদের এরকম ভয়ে ভয়ে কাটে। অনেক বড় একটা ঘটনা আমি পড়ে ফেলেছি, তারপরেও নিচে ছোট্ট করে লেখা আছে সংক্ষিপ্ত। ওকে, যাই হোক, অনেক বড় ঘটনা। এরকম ধরনের ঘটনা থাকলে আপনারা ইচ্ছা করলে সাউন্ড ফাইল পাঠাতে পারেন আমাদেরকে, এবং সাউন্ড ফাইল পাঠানো খুব সহজ। রেকর্ড করে ফেলুন আপনার পিসিতেই, বাসার পিসিতেই হেডফোন দিয়ে আপনি রেকর্ড করতে পারেন, বা মাউথ পিস বা মোবাইলেও রেকর্ড করতে পারেন, এবং মোবাইলে রেকর্ড করার পর সেই সাউন্ডটা আমাদের পাঠিয়ে দিতে পারেন। আমরা সেই সাউন্ডটা প্লে করে দেবো। বিভিন্ন ঘটনা আপনাদের পাঠাতে তাহলে অনেক বেশি সুবিধা হবে। এর মধ্যে নিশ্চয়ই অনেক SMS চলে এসছে। হ্যাঁ, অনেক SMS এসছে। কামরুল মির্জাপুর থেকে আমাদের SMS করেছেন, তাজ রাসেল আমাদের SMS করেছেন, SMS করছেন ডিজে নিরব
সাদ্দাম, প্রিন্স, পিঙ্কু, সৌমিক, লুনা রাজশাহী থেকে, সুমন SMS করেছেন, রানা, শাহরিয়ার হাসান, মাইকেল জ্যাকসন দেব, এছাড়া রায়হান মিরপুর 1 থেকে, জাকির SMS করেছেন, নাহিদ SMS করেছেন রাজশাহী থেকে। যারা SMS পাঠাতে চান বা এই মুহূর্তে জয়েন করেন, যারা SMS পাঠানোর নিয়ম জানেন না, তাদেরকে বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This is Radio Furti 88.0 FM. FM, haunted by Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর আজকের এই শো যদি আপনারা কেউ আনফরচুনেটলি মিস করে থাকেন, তাহলে আপনারা পরে আবার সেটা রিপিট করে শুনতে পারবেন। সেটার জন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22 এবং দেখবেন তাহলে যে একের পর এক এপিসোডগুলো আপনার কাছে অপশন চলে আসছে এবং যেটা আপনি মিস করেছেন বা যেটা আপনি আবারও শুনতে চান সেটা তখন আপনি শুনতে পারবেন সিলেক্ট করে। অ্যান্ড আপনি যদি চান যে ভূত FM কলার টিউনটা, আপনি যে ভূত FM যে টিউনটা রয়েছে সেই টিউনটা কলার টিউনস বা মাই টিউনস হিসেবে সিলেক্ট করতে, তাহলে আপনি যেটা করতে হবে, ভূত FM কলার টিউনের কোডটা মনে রাখতে হবে। কলার টিউন কোড ইজ 92125। আর আপনি একটা SMS পাঠিয়েই এটা অ্যাক্টিভেট করতে পারেন। আপনি মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং সেন্ড করে দিন 3123 নাম্বারে। আপনার এয়ারটেল নাম্বার থেকে এটা করলেই হয়ে যাবে। আর আমরা বেশ কিছু SMS দেখতে পাচ্ছি। রোমান SMS করেছেন তারেক, জাকির, জাহিদ, রাখি, হৃদয়, রবিন আমাদের SMS করেছেন। এছাড়াও কামরুল SMS করেছেন ঢাকা থেকে, হিরন SMS করেছেন, খাজা SMS করেছেন, আভা SMS করেছেন, দিদার, বিদ্যুৎ, অ্যালন SMS করেছেন, সানি পাবনা থেকে SMS করেছেন, জারিফ SMS করেছেন, ফরিদ, নিয়াজ গাজীপুর থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে শাহরুল হোসেন SMS করেছেন। আমরা সরাসরি আবার গেস্টের কাছে চলে যাচ্ছি, তাদের ঘটনা শুনবো। আপনার কাছে আবার চলে যাই, আপনার নামটা আবার বলবেন, যেহেতু চেহারা দেখা যায় না আমাদের বারবার নাম বলতে হয়। ওকে। হ্যালো লিসেনার্স, আমি তাসমিয়া। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা বলবো সেটা হলো বাসার এটা কি ভিতরে। আপনাদের হাজবেন্ড ওয়াইফ দুজনেরই ঘটনা নাকি আপনার একার ঘটনা? এটা একারটা বলবো, আপনার যেটা ইচ্ছা করে সেটাই বলুন। আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম যে এই ঘটনাটা শেষ করি। এই যে Please. আমাদের বাসার ঘটনাটা Please. সেটা হলো গিয়ে ও যখন জানতে পারলো, আপনি তো বললেন যে দারোয়ানকে জিজ্ঞেস করলো, যেটা জানার পর তখন কি দারোয়ান বলছিল যে ওই মহিলাটা আমাদের বাসায় থাকতো? তখন তো মনে হয় বলেনি, তখনই বলছে। আচ্ছা, তাও তখন ভয় এতটা কাজ করেনি, কারণ বাসায় আমরা মানে সারাক্ষণই মানুষ আসা যাওয়া করতো, রাত বাদে সারাক্ষণই গেস্ট আসতো, তো তেমন একটা ভয় লাগতো না। তো এরপর মানে ছাদ, সিঁড়ি এগুলো এক্সপিরিয়েন্স করে আসার পর ঘরে যেটা স্টার্ট হলো রাতের বেলায় 1:30 কি 2টার দিকে, 1:30 কি 2টার দিকে এরকম। ও বেশিরভাগ সময় রাত জাগে, মুভি টুভি দেখে। ওর সাথে দেখা যায় যে আমিও মুভি দেখি, তো রাত জাগা হতো, হয় এখনো হয়। তো এরকম 2টা কি 2:30, 1:30 এরকম টাইমটার মধ্যেই, মানে বাসাটা তো 2 তলা ছিল, ডুপ্লেক্স জয়েন্ট করা। তো নিচে হলো গিয়ে ডাইনিং স্পেস, হল রুম, একটা গেস্ট রুম আর কিচেন। তো আমাদের বেডরুমটা যেটা ছিল, আমাদের বেডরুমটা একদম সিঁড়ির পাশেই। নিচে যদি কোনো সাউন্ড হয় বা নিচে যদি কেউ কথাও বলে, সেটা সবচেয়ে আগে আমাদের রুমেই আসবে সাউন্ডটা, দরজা বন্ধ থাকলো। তো এরকম ফার্স্টে আমি যেটা শুনলাম ওইটা আমি বলি। ফার্স্টে এরকম আমি শুনলাম যে রাতের 2টার দিকে মনে হচ্ছে যে কিচেনে গিয়ে কেউ মানে হাঁড়ি পাতিল ধুলে যেরকম ঠাস ঠাস আওয়াজ হয়, হাঁড়ি পাতিল ধরা, কল ছাড়ছে। তারপর চেয়ার টেনে কেউ বসলে, মানে ডাইনিং স্পেসে চেয়ার টেনে কেউ বসে, এরকম শব্দ। তো আমি মনে করলাম যে আমার শাশুড়ি মনে উঠছে কোনো কারণে, ওটা আমি বেশি কিন্তু ওই দিন কিন্তু ও শুনছে। আচ্ছা। ও আগে থেকেই শুনতো, কিন্তু আমাকে বলেনি আমি ভয় পাবো বলে। ও ওই দিন শুনছে, শুনে ও মুভি দেখার ভান করে বসে আছে। আমি কিন্তু শুনছি, শুনে ওকে একটু বললাম যে একটু সাউন্ডটা পজ করো, মুভিটা পজ করো, একটু শুনো। ও বলতে কিছু না, হয়তো বা আম্মু উঠছে। গেল 2 দিন গেল এরকম।
তো 2 দিনের মধ্যে ও তো ইয়া করতেছে না, 2 দিন ও শুনে ও বলছে হ্যাঁ সাউন্ড তো হইতেছে, ব্যাপার কি। তো এরকম আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর যেটা বলবো সেটা হলো গিয়ে যে আমাদের গেস্ট রুমে মানে দরজার উপরে যে উইন্ডচিম ঝুলানো থাকে, নিচে তালায় যে গেস্ট রুমটা মানে উইন্ডচিম ঝুলানো থাকে, সাউন্ড হয় যে, ওইটা হলো গিয়ে মানে ফার্স্টে 2 দিন মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে নাড়ালে যেরকম একটা জোরে সাউন্ড হবে, মানে বাতাসে নড়া না, মনে হচ্ছে কেউ হিট করতেছে। প্রথম 2 দিন এরকম মনে হয় যে হিট করলো কেউ, বা কেউ যদি রুমে লম্বা কেউ যদি ঢুকতে গিয়ে যদি মাথায় বাড়ি খায় উইন্ডচিমটা যেরকম একটা সাউন্ড হবে, বেশ জোরেই কিন্তু রাসেল ভাই জোরেই সাউন্ডটা পেয়েছি আমরা। এত রাতে গেস্ট রুমে কে ঢুকবে, গেস্ট রুমটা প্রায় বন্ধই থাকতো। গেল ওই সাউন্ড গেল। তো 3 দিনের দিন আমি দুপুর বেলায় আমি মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি কি এরকম রাতে 2টা বাজে হাড়ি পাতিল ধোয়ার কি দরকার, সকালেই ধুতে পারেন। বলে কে বলছে আমি 2টা বাজে উঠছি, আমি তো 12টা বাজে দুনিয়া থেকে আমি নাই হয়ে যাই, এরকম একটা কিছু। আমি তো তখন আমি রাতের ভাই এমনি অনেক ভয় পাই। একটা কথা বলে নেই যে ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে মানে ভয়ের তাবিজ দিত, কখনো থাকতো না আমার সাথে, মানে থাকতোই না, হয় তাবিজের ভিতর থেকে মানে চূড়াটা পড়ে যেত, মানে মোম সরে গিয়ে তাবিজ হারিয়ে যেত, এরকম হতো। আমি অনেক ভয় পাই। সো এর শোনার পর আমার তো আর শান্তি নেই। ওদিন সারাদিন ও বাইরে ছিল, ওকে ফোন দিতে 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 তুমি আসো আজকে রাতে দেখো এরকম কিছু হয় নাকি। যেদিন দেখবো ওই দিন রাতে কিন্তু আর কোনো সাউন্ড, একদম সজাগ থাকবে, সজাগ মানে শুনতে চাচ্ছি। পরের দিন সাউন্ডটা হলো ও তো মানে যা হবে ওটা ইনস্ট্যান্ট ও দেখবেই। সাউন্ড হয়েছে উইন্ডচিমের সাউন্ডটা হয়েছে, পাকঘরে কিচেন টিচেন এগুলো না, উইন্ডচিমের সাউন্ডটা মনে হচ্ছে যে কে যেন রাগের চোটে যদি উইন্ডচিমটা বাড়িয়ে দেয় তাহলে। কেউ নেই রাতের বেলা, নিচের ফ্লোরে পুরো খালি, ওখানে কেউ নেই, উপর তলা 3টে বেডরুম। সুতরাং ওই সাউন্ডটা আসার কথাই না, বা ওইটা কেউ বাড়ি দেয় কোনো হবে না। বাতাসও আসার মতো কোনো উপায় নেই, সেই জায়গায় হিট করতেছে কন্টিনিউ, এরকম একটা শব্দ পেয়েছে, থেমে থেমে হিট করতেছে। তারপরে কি হলো? তারপর আমি নামি, ও তো খুবই ভয় পায়, ওকে আমি বলছি না কোনো ব্যাপার না, আমি দেখি কোনো ব্যাপার না। তা আমি যখন নামি নেমে, আওয়াজটা তো পরিচিত, খুবই পরিচিত, আর ওইটা ছাড়া কোথা থেকে আওয়াজ আসা সম্ভব না। আমি গিয়ে যেটা দেখলাম, যে এরকম আওয়াজটা পাইছি আমরা উপর থেকে, অতটুকু উইন্ডচিম কিন্তু প্যাচ খেয়ে যাওয়ার কথা, কিন্তু গিয়ে দেখলাম নর্মালি যেভাবে থাকে ওইভাবে আছে, মানে কোনো নাড়াচাড়া করতেছে, আচ্ছা নর্মালি আছে, খালি আওয়াজটা পেয়েছি আমরা। আর নিচে তলা হতো যে জিনিস জায়গা থাকতো না। আচ্ছা, রাতের বেলা যেখানে রাখতেন সেটা সেখানে না, রাতের বেলা একরকম থাকতো, সকালে উঠে দেখতো যে ফ্লাওয়ার বাস সোফার পাশে ছিল, ওইটা ডাইনিং টেবিলের মাঝখানে। আচ্ছা, মানে এরকম সব ইয়ে হতো। আমি আমার শাশুড়ি আমাকে বলতে তুমি কি কোনো একটু মাতব্বরি করছো নাকি শোপিস টোপিস নিয়ে। আমি বলছি না, আমি তো এগুলো ধরি না। শাশুড়ি আবার অনেক বলছিল যেটা যেখানে ওটা ওখানে থাকতে হবে, এটাতে উনি আবার ডিস্টার্ব হয়। এগুলো কি রাতেই সরতো, রাতে এলোমেলো হয়ে যেত? রাতে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এইগুলো কি এখনো চলছে? না, আমরা ওই বাসা ছেড়ে দিয়েছি, আমরা এখন এখানে থাকি। আচ্ছা, কিন্তু এত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স কিন্তু এটা যেটা হয়েছে, আমি একা যখন থাকতাম মাঝে মধ্যে রাতে লেট করে আসলে, মানে জিনিসগুলো যে রাতে 2টাই হতে হবে এমন কোনো কথা নেই। বাসাটা যখন চুপচাপ হয়ে যাবে তখন কিছু না কিছু মানে বুঝবই, টের পাবই। এরকম অনেক মানে এই মানে সিরিয়াস ঘটনাগুলো ঘটার আগে এরকম রাতে ও আসতে দেরি করবে ওদিন, তো এরকম রাতে 11:30 পৌনে 12টা কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজ করছি। কি হলো, আমার স্পষ্ট মনে আছে বারান্দার দরজাটা লক করে জোরে টান দিয়ে আটকে আমি বসেছি বিছানায়। কোনো বাতাস নেই, কিন্তু কোনো বাতাসের সিজনও ছিল না, এটা কোনো বাতাস নেই। ঠাস করে বারান্দার দরজাটা খুলে গেছে একা একাই। ঠিক আছে, তো আমি মনে করছি হয়তো আমার দেবর ছোট ফাইজলামি করছে আমার সাথে, রুম লক করলেও প্রায় আমাকে ডিস্টার্ব করে। তো ওর জাগার কথা না, ওর স্কুল থাকে, ও ঘুমিয়ে যায়। খুলে গেল, এটা ফার্স্ট ডে। আরেকদিন কি হলো, টিউবলাইট বন্ধ হয়ে গেছে, অটোমেটিক টিউবলাইট বন্ধ হয়ে গেছে। রুমের ফ্যান চলছে, কম্পিউটার চলছে, টিউবলাইট বন্ধ হয়ে গেছে। বাথরুমের ভিতর থেকে সাউন্ড আসতো, মনে হচ্ছে যে কল ছেড়ে দিয়ে যে মুহূর্তে অফ হয়ে যেত সেই মুহূর্তে কি সাউন্ডটা শুরু হতো না। মুখে হাত দিয়ে সাউন্ডটা আমি দেখাতে পারছি না, কিন্তু মনে হবে যে মানে কেউ যদি পেপার গোল করে ওটা দিয়ে যদি কেউ সাউন্ড দেয়, একটা উ করে একটা সাউন্ড, শু শু করে একটা সাউন্ড আছে, মনে হচ্ছে যে কেউ যেন একটা করছে ইচ্ছা করে। কল থেকে পানি পড়ার আওয়াজ। বাথরুমে গিয়ে দেখলাম আমি কি কল ছেড়ে আসছি নাকি, না কল বন্ধ, বালতিও শুকনা, বাথরুমও শুকনা। আর যখন বাথরুমে যেতাম, বাথরুমের ভিতর যখন থাকতাম তখন এরকম প্রায় জানালার
কাছ থেকে এরকম একটা সাউন্ড আসতো, এটা একদম ফার্স্টের দিকে। আমি ওকে বলতাম এরকম একটা অ্যাবনর্মাল সাউন্ড আছে, আমার কিন্তু ভয় লাগে, চলো অন্য রুমে শিফট করি। ও তখন এটাকে পরে যখন রাসেল ভাই বাসায় এগুলা স্টার্ট হলো, তারপর ছাদে ও দেখলো সিঁড়িতে আমার রুমের দরজা খুলে যায়, আমার রুমের লাইট বন্ধ হয়ে যায়, তারপর আমার রুমের মেইন দরজাটাও এরকম খুলে যেত আর বাতাস ছাড়া আটকে যেত, জোরে আটকাতো। আর নিচেও এরকম হয়েছে না রাতের বেলায়? হ্যাঁ রাসেল ভাই, রাতের বেলায় দুইটা না, ওটা 12টাকে একটা প্রেসার দিয়ে কেউ যদি জোরে দরজাটা ব্যাং করে, আচ্ছা আচ্ছা, সেরকম একটা সাউন্ড, মনে হচ্ছে যে কেউ রাগ করে দরজাটা আটকে দিলে যেরকম একটা ইয়ে হয়, এরকম 2-3 দিন আমরা সাউন্ড পেয়েছি। আমার রুমের দরজাটাও রাতের বেলায়। ফাইনালি আপনারা কি এই সমস্ত কারণের জন্য বাড়িটা ছেড়ে দিয়েছেন? না রাসেল ভাই, মেইনলি এই কারণের জন্য না, মানে এই কারণ আমরা জেনেছি, এই কারণটা যখন আমরা জেনেছি। এই যে ব্যাপারগুলো ঘটতো, এগুলো ঘটতো কেন, এটা মানে বুঝতে পেরেছেন যে মানে? হ্যাঁ, ওই যে ও জিজ্ঞেস করলো, তারপর আমরা জানতে পারলাম যে শ্রীলঙ্কান ফ্যামিলিটা আমাদের ফ্ল্যাটেই থাকতো, আমাদের ফ্ল্যাটেই থাকতো। এখন রাসেল ভাই বলবো না যে আত্মা ডিস্টার্ব করতো, যেহেতু ওই মহিলাটাই এই ফ্ল্যাটে থাকতো, সুইসাইড এই ফ্ল্যাটে করেনি, কিছু একটা তো হবে। আর প্যারানর্মাল তো বোঝাই যাচ্ছে যে এমন মানে উৎপাত তো নিশ্চয়ই কোনো অন্য কিছু করবে না। আর মেইনলি এই কারণের জন্য না, কোন একটা কারণে যখন আমরা বাসাটা ছেড়ে দিব, মানে জানার পর, মানে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করার আগেই, মানে ঢাকায় একটা আমার প্রোগ্রাম আসছে, ওকেশন আসছে, বিয়ে আমার চাচার, তো আমরা দুজন চলে আসছি ঢাকায়। তো চলে আসছি, ওই টাইম তো তখন কভার হয়ে গিয়েছে। তারপর বাসাটা ছেড়ে দিবে আমার মা ইনফর্ম করলো, তখন আমরা শিফটিং এর আগ দিয়ে জাস্ট গেলাম, গিয়ে 2-3 দিনের মধ্যে শিফট করছি, তখন আর কিছু হয়নি। শিফট করে আমরা চলে গেছি মেইনলি ওই কারণে না। আর মা কিন্তু এখনো পর্যন্ত জানে না, আজকে যদি শুনে বুঝবে আজকে। ওকে, সো আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসবো। মাঝখানে আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে একটা ছোট্ট ঘটনা শুনবো আমরা, এবং তারপরে আপনাদের কাছে আবারও ফিরে আসছি। আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসনার্স, আমি ইস্তাক আহমেদ, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার এক ফ্রেন্ডের থেকে শোনা। আমি যেটা শুনলাম যে তার নানাকে নিয়ে কাহিনী। এই ঘটনাটা ঘটে আসলে মুন্সিগঞ্জের ওখানে। তো উনি একদিন অনেক রাত করে ওনার বাসায় ফিরছিলেন। তো যেহেতু এটা গ্রাম, সো সন্ধ্যার পরে অনেক রাত হয়ে যায়। সো উনি রাতে ফিরতে ফিরতে দেখলেন যে এত বেশি রাত হয়ে গেছে যে কোনো শব্দ পাচ্ছিলেন না, আশেপাশে একেবারে নিস্তব্ধ। সো উনি যেতে 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 হঠাৎ শুনতে পেলেন যে ঝাড়ু দেওয়ার একটা শব্দ। সো সে অবাক হলেন যে এত রাতে গ্রামের অঞ্চলে এরকম ঝাড়ু দেওয়া তো প্রশ্নই আসে না, সো এই শব্দটা হচ্ছে কোথা থেকে। সো সে এগোতে এগোতে যত এগিয়ে যাচ্ছেন তখন দেখতে পেলেন যে সামনে অনেক লম্বাকৃতির কিছু একটা ঝাড়ু সহকারে, মানে ঝাড়ু দিচ্ছে রাস্তা। সো সে দেখে খুব অবাক হয়। ফার্স্টে সে চিন্তা করে মেবি কোথাও হয়তো আলো পড়েছে কোনো মহিলার উপর, দ্যাটস ওয়াই এটার প্রতিফলক, মেবি দ্যাটস ওয়াই। সো সে এটা চিন্তা করে সে হাঁটতে থাকে। সো যতই সে সামনে যায় ততই দেখতে পাচ্ছে যে আসলে সত্যি একটা কিছু নিশ্চয়ই। সো যেতে যেতে সে দেখতে পেল যে অনেক লম্বাকৃতির একটা মহিলা তার দিকে অনেক কড়া একটা লুক দিয়ে তাকিয়ে আছে, আর এমন ভাবে তাকিয়ে আছে যে তার জন্যই হয়তো ওয়েট করছিল। সো সেই জিনিসটা দেখে খুব বেশি মানে ভয় পেয়ে যায়। সে বাম পাশে যে একটা রাস্তা থাকে সেই রাস্তার দিকে মানে দৌড়ে মানে বাঁচার জন্য তার চিন্তা ভাবনা না করে ছুটতে থাকে। তো ছুটতে ছুটতে দেখা যায় যে সে একটা উঁচু জায়গার মধ্যে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। সো সে পড়ে গিয়ে দেখে যে ওই জিনিসটা তার দিকে মানে আস্তে আস্তে এগোতে থাকে। তো সে আরো বেশি ভয় পেয়ে যায়। সে করে কি, মাটি থেকে কিছু মানে মাটির দলা নিয়ে হাতে নিয়ে ওই দিকটার দিকে মানে ওই জিনিসটার দিকে মানে ছুঁড়ে মারতে থাকে। তো মারতে মারতে সে হঠাৎ দেখে কি যে যতই সে মাটি ছুটছে আর জিনিসটা হঠাৎ চলে গেল। সে খুব অবাক হয় যে কি কারণটা কি আসলে। আর জিনিসটা চলে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করতে পারে যে একটা কালো বিড়াল ওই মুহূর্তেই ওনার সামনে দিয়ে চলে গেল ওনার দিকে তাকিয়ে। আচ্ছা, তো উনি দেখলো কি যে উনি যে মাটিগুলো মারছিল ওটা আসলে একটা কবর ছিল। উনি একটা কবরের উপরে গিয়ে পড়ে গিয়েছিল, আর মেবি ওই মাটিটা মারার ফলে হয়তো ওই জিনিসটা মানে সরে যায়। তো সে তাড়াহুড়ো করে বাসা যাওয়ার জন্য আবার রেডি করলো নিজেকে। সে তাড়াহুড়ো করে বাসায় চলে গেল। বাসায় পৌঁছানোর পর সে যখন তার ঘর মানে দরজাতে নক করছিল তখন ওনার ওয়াইফ আর কি গেট খুলে ওনাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, মানে তুমি এত মানে এরকম দেখাচ্ছে কেন, এরকম লাগছে কেন, অন্যরকম লাগছিল। এক্স্যাক্টলি। সো সে তখন মানে কিছু বলতে পারছিল না, বললো যে আমার সাথে একটু এরকম একটা ঘটনা ঘটেছে, আমাকে তাড়াতাড়ি পানি টানি দাও। সো এটা বলে সে যখন ডান দিকে তাকালো দেখলো পাশের একটা ঘরের থেকে একটা কালো বিড়াল, সেম ওই বিড়ালটা যে বিড়ালটা সে দেখেছিল তার দিকে তাকিয়ে আবার চলে গেল।
সো আমি জাস্ট এতটুকুই শুনেছিলাম আমার ফ্রেন্ডের থেকে, এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা ঘটনায় যাব এবং আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, তবে তার আগে আমার কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি পড়ে ফেলতে চাই। আমাদের মাঝে তিনি এসে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার ঘটনাটা আমি পড়ে ফেলতে চাই। লিখেছেন রাসেল ভাই, সালাম নিবেন। আমি মোহাম্মদ তাজুল ইসলাম রনি মোহাম্মদপুর থেকে লিখছি। আমি ভূত এফএম-এর একজন নিয়মিত শ্রোতা। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আজ সবার সাথে শেয়ার করব। ঘটনাটা আজ থেকে 4 বছর আগের 2008 সালের। আমি তখন অনার্স 3rd ইয়ারে পড়ি। পারিবারিক কাজে আমি ট্রেনে করে ঢাকার বাইরে যাচ্ছিলাম। জানালার পাশে আমি খুবই সুন্দর দৃশ্য দেখছিলাম। আমার কিছু ফ্রেন্ড আমাকে খুব বেশি ফোন করায় আমি ফোন অফ করে ফেলি আর ট্রেন ভ্রমণ উপভোগ করতে থাকি। এভাবে অনেক সময় কেটে যায়। কখন আমার পাশে এসে একজন বয়স্ক লোক বসেছে আমার খেয়াল ছিল না। সেই বয়স্ক লোকটা আমার গায়ে ধাক্কা দিয়ে বলল, তোমার মোবাইল ফোনটা অফ কেন? তোমার জরুরি একটা ফোন আসবে, ফোনটা ওপেন করো। আমি কোনো কিছু না ভেবে ফোনটা চালু করি। সাথে সাথে আমার বাসা থেকে ফোন আসে, আমার নানা খুব অসুস্থ, আমি যেন খুব জলদি ঢাকায় ফিরে আসি। ফোনটা রেখে আমি দেখলাম আমার পাশে কেউ নাই। সামনের দিকে লোকটাকে জিজ্ঞেস করলাম যে সে বলল যে আমার পাশে সে কাউকেই দেখে নাই। আমি তখন খুব অবাক হলাম। আর পরের ট্রেনে আমি ঢাকায় ফিরে আসি। আর আমি আসা মাত্র ঘন্টাখানেক পরেই আমার নানা মারা যায়। আমার কাছে ব্যাপারটা খুব অবাক লাগে। আর অবাক হবার বিষয়, সেই বয়স্ক লোকটাকে আমি আরো বেশ কয়েকবার দেখেছি। সে আমাকে তখনই দেখা দিয়েছে যখন আমার খুব প্রয়োজন পড়ে। আমি জানি না সে কে, কেনই বা সে আমাকে এত সাহায্য করে। শেষবার তাকে দেখেছি 2011 সালের মে মাসে। আমি বাসে করে বন্ধুর সাথে দেখা করার জন্য সাভারে যাচ্ছিলাম। যখন টেকনিক্যাল পৌঁছালাম, সেই বয়স্ক লোকটা এসে আমাকে বলল, তুমি যেখানে যাচ্ছ তোমার বিপদ হবে। আর যথারীতি সে গায়েব হয়ে যায়। একথা শুনে আমি তড়িঘড়ি করে গাবতলীতে নেমে যাই। পরে জানতে পারি সেখানে আমার যত বন্ধুরা গিয়েছিল তারা নৌকা ভ্রমণ করতে আশুলিয়ার দিকে যায় আর দুষ্টামি করতে করতে তারা নৌকা উল্টে ফেলে। তারা সবাই সাঁতার জানতো, তাই কোনো বিপদ নেই। তবে আমার বেলায় হয়তো অন্য কিছু হতো, কেননা আমি সাঁতার জানি না। এই জন্য এই ছিল আমার ঘটনা। এই ঘটনা শেয়ার করতে পারছি না, তাই পড়লে খুশি হব। থ্যাংক ইউ। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে কেউ একজন আপনাকে সবসময় বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছে, কেউ একজন আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছে, তাকে আপনি চেনেন না, কোনোদিন জানেন না যে সে কে। খুবই অদ্ভুত ব্যাপারটা। সুবীর আমাকে SMS করেছেন। এছাড়া আমাকে SMS করেছেন কাজী অপু চিটাগং থেকে। এছাড়া আমাদেরকে বিগ ভূত SMS করেছেন। গরম তাওয়ার ওপর ভূত আমাকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন SM সালমান। আসিফ আমাদের SMS করেছেন। ব্লাইন্ড এভেল আমাদের SMS করেছেন। বর্ষা সাকিব আমাদের বরিশাল থেকে SMS করেছেন। সাইদুল আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সিদ্দিক, রায়হান, রাব্বি সহ আরো অনেকে। আমাদের সঙ্গে আরেকজন গেস্ট রয়েছেন। আপনার ঘটনাটা আমরা শুনে ফেলি। হ্যালো লিসেনার, আমি সেতু বাউন্ডুলে। আমি রাজশাহীর ছেলে। আমি মূলত ঢাকায় থাকি। আচ্ছা, আমরা ঘটনায় চলে যাই, আর হাতে খুব সময় কম। আমার যে ঘটনাটা ঘটেছে আর কি, আমি কোনো এক্সপ্লেইনই আসলে বের করতে পারি নাই। গত কিছুদিন আগে একসাথে সরকারি প্রায় 3 দিন ছুটি পড়েছিল, শুক্র, শনি, রবি। তো আমরা যারা থাকি, আমি, তারপরে তুষার, অপু, মঞ্জু, সবাই ওরা আর কি, আমরা সবাই বাসা যাওয়ার জন্য প্ল্যান করলাম। তো আমি মূলত মিউজিক করি, যার ফলে আমার সাথে আমার কিবোর্ডিস্ট লিখন এবং আমার গিটারিস্ট নান্নু, ওরা বললো যে কালকে একটা স্ক্রিপ্ট নিয়ে আমরা আর কি রেকর্ডিং এর কাজ করছি, যার কারণে কালকে তুমি বাসা যেও না। আর আমাদের সাথে আরেকজন ভোকাল আছে, আরিফা, সে বললো তো ভাইয়া তাহলে কাজটা করে যাও, তুমি যেও না বাসায়। যার ফলে ওরা সবাই বাসা চলে গিয়েছে। এটা হচ্ছে যে বৃহস্পতিবারে সবাই রাতে বাসা চলে গিয়েছে, কিন্তু আমি আর বাসা যেতে পারি নাই, কারণ পরের দিন সকালে আমার শিফট ছিল। তো পরের দিন সকালবেলা আমি যথারীতি স্টুডিও চলে গিয়েছি। স্টুডিও চলে যাওয়ার পর বিকেলে আসছি আর কি। তো বিকেলে আসার ফলে আমাদের বাসায় যে কাজের বউ আছে, যে ভদ্র মহিলা, উনি আসার সাথে সাথেই আমাকে মগে আর কি কফি দিলেন। আমি রুমে ফ্রেশ হয়ে কফি খাচ্ছি আর কি পেপার পড়ছি। তো কফিটা প্রায় শেষ হয়ে গেছে। কফির মগটা পাশেই রাখলাম আমি, তো আর পেপার পড়ছি। তো একজন মানুষ চলাচল করলে বাসায়, এটা তো বোঝা যাবে স্বাভাবিক। আমাদের বাসা, আমি যে রুমটাতে থাকি সেখান থেকে কিচেন প্রায় 20 ফিট মতো দূরে হবে আর কি। তা আমার মানে কেমন জানি মনে হইলো ওখানে বুয়া হলো রান্না বান্না করছে। আমি বুঝতে পারছি ওইখানে আপনার নড়ছে, পাতিল টাতিল মাছছে বা এরকম কিছু মনে হচ্ছে। আর এমন সময় হুট করে কেমন যেন মনে হলো যে আমার পেছন থেকে, ওইখান থেকেই বুয়া আপনার মগটা টেনে নিয়েছে।
এটা দূরত্ব প্রায় 20 ফিট মতো। আমার জাস্ট এরকম মনে হলো, দেখলাম ঠিক ওইখানে মগটা নাই। আচ্ছা, এরপরে আপনার তা আমি মনে করলাম যে বউ হয়তো নিয়ে গেছে, আমি হয়তো খুব বেশি চিন্তাও করতে চাইলাম না আর কি। তারপরে চাটা খাওয়ার পরে বিকেলবেলা আবার আমি বের হব, এমন সময় মিষ্টি দেখলাম ইয়েতে আপনার আমাদের রান্নাঘরে, যেখানে দেখলাম মিষ্টি রাখা আছে আর কি। তো আমি বউকে বললাম যে বুয়া মিষ্টি কে নিয়ে আসলো? তো বললো যে মামা মিষ্টি নিয়ে আসছে ছোট মামা, মানে আমাদের অপু নামে আমাদের এক ভাগ্নে থাকে আর কি, ওর বাসা টাঙ্গাইল। বলছে যে ছোট মামা মিষ্টি নিয়ে আসছে আর কি। তো আমি আবার 2-3টে মিষ্টি খেলাম আর কি। তো মিষ্টি টিষ্টি খাওয়ার পরে আবার সন্ধ্যার পরে আমি স্টুডিওতে ঢুকবো। তো এমন সময় মনে হলো যে আমি আমার রুমটা খোলা রেখে আসছি আর কি। হ্যাঁ, রুম খোলা রেখে আসছে, রুমে গিটার আছে, তারপরে ল্যাপটপ আছে। তো রুমটা লক করার জন্য বুয়াকে ফোন দিলাম যে খেলা একটু আমার রুমটা লক করে বের হয়ে আপনি। তো এটা বলার পরে বুয়া আমাকে বলছে যে মামা আমি তো আপনাদের বাসা যেতে পারিনি, গতকালকে বৃহস্পতিবার ছিল, ওনাদের 3 জনের সাথে কথা বলছে আর কি, বলে আমি একটু আমার গ্রামের বাড়ি আসছি। ওনার গ্রামের বাড়ি আবার নীলফামারী। তো নীলফামারী আসছি আমি, আমার বাসায় একটু জায়গা জমির ঝামেলা হয়েছে, আর 3 দিন ছুটি পেলাম। আর আমি তো শুনলাম আপনারা সবাই চলে গেছেন, যার কারণে আমি গ্রামের বাড়ি আসছি। তো আমার তো শুনে মানে আমি খুবই থান্ডার্ড যে বুয়া আমাকে চা বানিয়ে দিল, ওইখানে মিষ্টি আছে, মিষ্টি খেতে দিল। তা আমার সন্দেহ হলো, আমি সাথে সাথে অপুকে ফোন দিলাম যে অপু তুমি কোথায়? তো বলছে অপু কিন্তু অলরেডি টাঙ্গাইলে, তার চাচা আসছে। তো বলছে যে মামা আমার চাচা আসছে সৌদি থেকে, তো আমি আজকে আমি ফিরতাম কিন্তু ফিরতে পারলাম না। তো আমি 2-3 দিন ছুটি, যে 2-3 দিন আছে আর কি, ছুটির 2-3 দিনই কাটিয়ে আসবো আর কি। আমি সাথে সাথে স্টুডিও ওয়ার্ক অফ করে সাথে সাথে বাসায় আসলাম। বাসায় এসে দেখছি আপনার আমাদের দরজাটা হলো খোলা আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের বাসাটা বের হলে 2টা আলাদা আলাদা লক আছে, একটা কলাপসিবল আছে আর একটা চাবি আছে যেটাতে লক করতে হয়। তো 2টা তালা মানে লক করা বা কলাপসিবলটা আমি চাপ দিয়ে গেছি, কলাপসিবলটা আর কি। হ্যাঁ, কলাপসিবলটা চাপ দিয়ে গেছি কারণ বউ ছিল বাসায়। এসে দেখছি আপনার দরজা খোলা আর মিষ্টির প্যাকেটও ছিল কিন্তু। তো এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লেগেছে। কেউ আসেনি, বুয়া ছিল না, আপনার ভাইও আসে নাই, তাহলে মিষ্টির প্যাকেটটা আসলো কিভাবে? আপনাকে কে সেই কফি বা চা? এবং রিসেন্ট গত পরশু দিনের ঘটনা, আমার সাথে আমার ভাগ্নে থাকে মঞ্জু, ও হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রেডি। ও পরশু দিন বের হয়েছে। আমাদের রুমটা এরকম একদম গ্রাউন্ড ফ্লোরে থাকে, আমরা গ্রাউন্ড ফ্লোরের সামনে হচ্ছে আপনার কার পার্কিং। তো রুম লাগে, ও শেষে বের হয়েছে বাসা থেকে, আমরা সকালবেলা চলে বেরিয়ে গেছি। ও 2টা কিন্তু লক, আমাদের একটা কনস্টেবল আর একটা চাবি দিয়ে ঘুরে বের হতে হয়। ও 2টা লাগিয়ে খুব ভালো করে লাগিয়ে বের হয়ে আসছে, কারণ ও শেষ বের হচ্ছে, একটু কেয়ারফুলি বেরিয়েছে। বের হয়েছে যেটা মেন দরজা আর কি, প্রথমে দরজা আমাদের রুমের, তারপরে সামনে হচ্ছে আপনার কার পার্কিং, তারপরে মেন দরজাটা আর কি। ওটা যখন ও বের করছে, ও দেখছে সামনে দরজা খোলা আমাদের রুমের। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসগুলা মানে খুবই অদ্ভুত। আমার কাছে একটু এক্সপ্লেইন নাই আসলে বিষয়। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমাদের কাছে বেশ কিছু SMS চলে এসছে। ইমন আমাদেরকে SMS করেছেন, এসএমএস করেছেন সুমন আশরাফুল, এবং তারা বলছেন যে ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। মামুন আমাদেরকে SMS করেছেন মিরপুর 1 থেকে, আমার SMS পড়া হয় না, প্লিজ SMS পড়ে ফেললাম। তসির চিটাগাং থেকে আমাদের SMS করেছেন, আমরা আজকে 10 বন্ধু মিলে ভূত FM শুনছি, সামনে আমাদের পরীক্ষা আছে, আমাদের জন্য দোয়া করবেন। খাজা জায়ের ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে আমাদের SMS করেছেন, আমি এইচএসসি ক্যান্ডিডেট, এবং তিনি বলছেন যে আমার আর কয়টা SMS পাঠাতে হবে, SMS পড়ার জন্য আমি আপনার SMS পড়ে ফেললাম। আমাকে রাশ মিলা SMS করেছেন, এছাড়াও ডক্টর আলম SMS করেছেন ফ্রম শ্যামলী, লিখেছেন প্লিজ ভাই আমার SMSটি পড়ে ফেললাম। পুনম ঢাকা থেকে লিখেছেন থ্যাঙ্কস আপু এন্ড ভাইয়া, আপনারা আপনাদের নাইস স্টোরি শোনানোর জন্য এবং রিয়েল যে ঘটনাগুলো রিয়েল, এটা ভালো লাগছে। এবং তিনি বলছেন যে আচ্ছা তারা সবাই মিলে একসাথে শুনছেন। আর অপূর্ব, জুয়েল, আশিস, সাবাব, অর্ণব, নওশিন, প্রতীক, তারপরে সাকিব, রাজীব, ইসমাইল, ফারা, রিয়া, মুনিয়া, জিয়াজ, ঝুমা, ভূষণ, আসিফ, নাইম, নিরোদ, পায়েল, নাজমুল সহ আরো অনেকে একসঙ্গে আমাদেরকে শুনছেন। এছাড়াও বিদ্যুৎ SMS করেছেন, ব্লাইন্ড ডেভিল SMS করেছেন মুন্না, সিনথিয়া, দিহান, এছাড়াও আমাদেরকে SMS করেছেন রায়হান সহ আরো অনেকে। যারা SMS পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা আবার আপনার কাছে ফিরে আসছি।
আপনাদের কাছে ফিরে আসছি এবং সবাই যেহেতু আপনাদের ঘটনার প্রশংসা করছেই, সেই ঘটনা আমরা শুনবো। তবে তার একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসছি এবং এর মাঝখানে আমরা ঘটনাও রেডি করে ফেলতে পারবো যে আপনি কোন ঘটনাটা শোনাতে চাচ্ছেন। ওকে, সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পরেই। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আছে আমি রাসেল এবং আমার সঙ্গে মাসুম এবং আজকের অতিথিরা। কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আপনার ঘটনা শুনি, নামটা বলতে হবে আরেকবার। লিসেনার্স, আমি ফাহাদ। রাসেল ভাই, সরাসরি ঘটনায় চলে এটা আসলে আমার সাথে ঘটনা না, আমার শোনা ঘটনা। চট্টগ্রামের ঘটনা। চিটাগংয়ে একটা আগ্রাবাদ এরিয়া আছে, ওখানে একটা সরকারি কোয়ার্টার আছে, মানে সিজিএস কলোনি বলে ওটাকে। সরকারি কোয়ার্টার ওখানে আছে, মানে বেশ 15-20টা কোয়ার্টার মিলে একটা বাউন্ডারির ভিতরে একটা সরকারি কোয়ার্টার। তো ওই কোয়ার্টারে মানে একটা ফ্ল্যাটের যে ঘটনাটা আর কি আমি শোনা, আমার যে বন্ধু, মানে ওর বাবা সরকারি একজন কর্মকর্তা, তো উনি এই কোয়ার্টারটা পায় আর কি। তো রাসেল ভাই, আমরা জানি যে মানে এইসব বেশি কিছু কোয়ার্টারে মানে কি সবাই কিন্তু থাকে না, বেশিরভাগ অফিসাররা থাকে না, ওরা অন্য জায়গা থেকে এগুলো রেন্টে দিয়ে দেয়, এরকমই কিন্তু হয়। ওকে, তো সেম ওই আমার ফ্রেন্ডের বাবা ওখানে থাকেন না, উনি আরেক জায়গায় থাকেন। ওনার কোয়ার্টারটা উনি যেটা পেয়েছে ওটা উনি রেন্টে দিয়ে দিয়েছে। তো যেটা হলো, ভাড়াটিয়া থাকতো না, 1 মাস পর 2 মাস চলে যেত, থাকতো না, বলতে গেলে কোয়ার্টারটা খালি পড়ে থাকতো। তো আমার ফ্রেন্ডের মামা, উনি একা ছিল, উনি বলেন যে ঠিক আছে, ভাড়াটিয়া যখন থাকে না, আমি মানে উনিও থাকতো শহরে, কাজের জন্য থাকতে হতো ওনাকে। উনি আবার ব্যাচেলার মেসে থাকতো আর কি। তো উনি ওনার মানে দুলাভাইকে বলে ওই কোয়ার্টারে উনি একাই থাকতে শুরু করেছিলেন। আচ্ছা, তো যেটা হতো ওখানে প্রবলেমগুলো ছিল কি, আমি প্রবলেমগুলো আগে বলি। মামারটা যে রুমে থাকতো, ওই রুম ছাড়া বাকি রুমগুলো 8টা বেডরুম আছে, ডাইনিং, কিচেন আর ব্যালকনি, এইসব। ওনার রুম ছাড়া অন্য রুমে কোনো বাল্ব লাইট থাকতো না, ঠিক থাকতো না, ফিউজ হয়ে যেত, থাকতোই না। মানে এই লাগাইছে, একদিন পরে ফিউজ হবে, বা এখনই অফ করে আরেক রুম গেল, আসলো, অন করলো, নাই, এই অবস্থা। আর উনি যে রুমে থাকতো, ওই রুমে হতো কি, লাইট থাকতো, লাইট ফিউজ হতো না, কিন্তু মনে করেন 100 ওয়াটের লাইট দিছে, চলতো 20 ওয়াটের হালকা ডিম, মানে কোন রকম। আবার কিন্তু টুপিন যেগুলো আছে মানে পুরো বাড়ির, ওগুলা ঠিকভাবে কাজ করতো। উনি আলোর সমস্যা। ওকে, ইভেন উনি কিন্তু ডাইনিং রুমে ফ্রিজও রেখেছিল, ফ্রিজ চলতেছে, টুপিন সাপোর্ট দিতেছে ভালো, ওগুলোর প্রবলেম নেই। এটার জন্য কয়েকবার ইলেকট্রিশিয়ান আনছে, দেখাইছে যে ভোল্টেজের কোনো প্রবলেম হতে পারে কিনা, চেক করাতে আনছে, ইলেকট্রিশিয়ানের কোনো প্রবলেম বের করতে পারে, খুঁজে পায়নি। মানে ওখানে অন্যান্য ফ্ল্যাটের সব ফ্ল্যাটে ঠিক আছে, ওনার ফ্ল্যাটের যে প্রবলেমটা বের করতে পারে, উনিও কেয়ার করতো না, একা থাকতো, উনি একটু বেশি পাত্তা দিত না, ফ্যান ট্যান সব ঠিকঠাক ভাবে চলতো। তো যেটা মানে উনি ওখানে হতো যে উনি রাতে যখন মানে ওনার রুমে থাকতো, দরজা লক করে, ড্রয়িং রুম থেকে নুপুরের আওয়াজ, মেয়ের হাসির আওয়াজ, এগুলো পেত উনি রাতে বেলা। তো উনি থাকতে থাকতে এগুলো ইনভিজিবল, মানে এগুলো শুনতো উনি। হ্যাঁ, এরকম কিছু মানে এরকম র্যান্ডম হতো ঘটনাগুলো, কিন্তু যেটা বেশি ভিজিবল ঘটনা যেটা হয়, যেটা বেশি ভয়ঙ্কর, ওইটা আমি বলতেছি। একদিন আমার ফ্রেন্ড সুমন, ওর মামার সাথে থাকতে যায়, ওই বাসায় থাকতে যায়। তো রাতে থাকে, ওরা তো গল্প করতেছে ওনার মামার রুমেই, দুজন, আমার ফ্রেন্ড আর ওর মামা রুমেই গল্প করতেছে। করতে করতে মানে ওর মামার একটা মানে সম্পর্ক ছিল, একটা ফ্রেন্ড ছিল, মানে একটা ফ্রেন্ডকে নিয়ে কথা বলতেছে, মানে মামার ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড। তো ওকে নিয়ে কথা বলতেছে রুমের কারণে।
কথা বলতেছে এই সময় মানে ফ্রিজ থেকে পানি আনতে হবে। তো সুমন উঠলো, মানে রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে যে ফ্রিজটা আছে ওটা খুলে যে ঠান্ডা পানির বোতলটা নিয়ে আসবে, এটাই। তো ওরা যখন মানে তখন বাজে রাত 1:30 2টা, আমার ফ্রেন্ড যখন উঠলো রুম থেকে বের হলো, বের হয়ে যে সে যেটা দেখলো ওইটা মানে ও যখন বলছে রাসেল ভাই আমি শুনে মানে আমার লোম টোম তখন দাঁড়ায় গেছে। ও যখন রুম থেকে বের হয় পানি নেওয়ার জন্য, ডাইনিং রুমে সে দেখে যে ওরা এতক্ষণ রুমে যে মেয়েটাকে নিয়ে কথা বলছিল, জিনি আপু, যিনি যাকে নিয়ে কথা হচ্ছিল, উনি ডাইনিং রুমে চেয়ারে বসে আছে, শাড়ি পরা, কপালে বড় বড় টিপ, লাল শাড়ি পরা, ডাইনিং রুমে বসে আছে। রাত 2টা বাজে। আচ্ছা, ওই ফ্ল্যাটে। আমার ফ্রেন্ডটা দেখে ও ভয়ের লেভেল থেকে আরো বেশি উপরে চলে যাওয়ার কারণে ও কিছুই বললো না, পানি নিয়েও সুন্দর করে চলে আসলো রুমে। আচ্ছা, এতই ভয় পাইছে, ফেইন্ট হয়নি ওখানে, এতই ভয় পাইছে, চিৎকার দেনে কিছু না, নর্মালি ফ্রিজ থেকে পানিটা দেখতেছে বসা, রুমে চলে আসে। এবং ওই বাসার মানে সমস্যা তো আগে থেকে ছিল, এটা হচ্ছে মানে এটা হচ্ছে সমস্যার শেষ আর কি। হ্যাঁ, ওকে। তারপর যেটা একদম মানে রিসেন্ট, এটা কিছুদিন আগে ঘটছে। তো রুমে এসে মামাকে বলে যে জিনি আপু তো ডাইনিং রুমে বসে আছে। মা বলে কি বলস তুই? আপনি যাই দেখেন, আমি যাবো না। মামা যায়, মামাকে দেখেছে আসলেই এখন চেয়ারে না, ডাইনিং টেবিলের উপর বসে আছে। আচ্ছা, এবার চুল ওলটপালট, চুল পুরো ওলটপালট, চোখ বড় বড় করে মামার দিকে রাগের চোখে তাকিয়ে আছে ওই আপুটা। মামা আর থাকতে পারে না, মামা ওখানে ফেইন্ট হয়ে যায়। পরে আমার ফ্রেন্ডটা পানি টানি দিয়ে কোন রকম মানে ওনাকে জ্ঞান ফিরানোর পর ওনারা ডিসকাস করেন যে কি হলো। তো পরে মানে যেটা ওরা ব্যাখ্যা বের করছে যে ওই বাসায় কোনো খারাপ জিনিস আছে, যেটা ওনার মানে ওই মেয়েটার রূপ ধরে মানে ওনাদের ভয় লাগানোর জন্য হয়তো ওনারা ডিসকাস করতেছিল এই কিছুক্ষণ আগে, কিন্তু রুমের মধ্যে ভিতরে মানে এটাই। ওকে, থ্যাংক ইউ। আমার যেটা মনে হয় যে আজকে রাত্রেবেলা অনেকে যারা হচ্ছে পানি খেতে উঠতে চাইবেন বা রাত্রেবেলা হঠাৎ এই যে ভূত এফএম শুনতে যাদের পিপাসা লাগছে, তারা খুব সাবধানে থাকবেন যে যাকে নিয়ে আজকে আলোচনা করেছেন হঠাৎ করে দেখতে পারেন সে এসে উপস্থিত হয়ে যেতে পারে। দেখা যাবে যে আপনার সবচাইতে অপছন্দের মানুষ বা সবচাইতে পছন্দের শিক্ষকও দেখা যাবে যে এরকম হতে পারে যে হয়তো বেত হাতে নিয়ে বসে আছে বা এরকম ঘটনা ঘটলে কিন্তু খুব ভয়ঙ্কর। আসলে মানে সত্যি কথা যে রাতের বেলায় পানি খেতে উঠে বা বাথরুমে গিয়ে আপনি যদি হঠাৎ করে কোনো দৃশ্য দেখে ফেলেন এবং ভয়াবহ কোনো দৃশ্য দেখে ফেলেন, আয়না যদি কোনো একটা শ্যাডো দেখেন যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে আপনার ঠিক পেছনে, মুখে পানি দিয়ে যখন তাকালেন আয়নার দিকে তখন দেখলেন যে আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, বা আপনি হাত মানে জাস্ট কাজ শেষ করলেন মুখ ধোয়ার কাজটা, দেখলেন যে কেউ একজন আপনার দিকে টাওয়েল এগিয়ে দিল, মানে যার ওখানে থাকারই কথা ছিল না, বা টাওয়েল দিয়ে মুখ মোছার পরে আবার দেখলেন যে সামনে সবকিছু অন্ধকার হয়ে গেছে, লোডশেডিং চলছে এবং তার মাঝখানে আপনি উদ্ভট কিছু দেখে ফেললেন, তাহলে কিন্তু খুব ভয়াবহ ঘটনা ঘটবে। আমি যেরকম এরকম এক্সপেরিয়েন্সের সম্মুখে আমার আছে এরকম এক্সপেরিয়েন্স, সেই জন্যই বলছি যে আমি শুনছি যে জেনারেটরের শব্দ, ইলেকট্রিসিটি চলে গেছে, পরে শুনছি যে না এরকম সেরকম কোনো ঘটনাই ঘটে নাই। আসলে রাতের বেলায় সবকিছু ঠিক আছে, শুধু আমার ঘরটায় আলো নাই, এরকম কিন্তু ঘটনা ঘটতেই পারে, আপনার সাথেও ঘটতে পারে, সুতরাং একটু সাবধান থাকতে হবে। কিন্তু হাতে সময় খুব কম, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে একটু ঘটনাটা শুনে ফেলে একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করবেন 2-3 মিনিটের মধ্যে। হ্যালো এভরিওয়ান, সিফান এগেইন। আমি এখন সরাসরি মানে আমার বাসায় মহাখালীতে যে ঘটনাটা ওই বাসার ঘটনায় চলে যাবো। আমার এই বাসায় মোটামুটি অনেকগুলি ঘটনাই আছে। তো ফার্স্ট শুরু হয়েছে আমার একটা ফ্রেন্ড শিপনকে দিয়ে। আমরা 3 জন থাকি আমাদের বাসায়, আমি, শিপন, আমার একটা কাজিন। তো শিপনের যে ঘটনাটা সেটা হচ্ছে যে রাত 2:30-3টা বাজে, তো সে ঘুমাচ্ছে, আমরাও তখন মোটামুটি আধা ঘন্টা হয়েছে ঘুমাইছি। তো ওই সময় হঠাৎ করে শিপন আমাদেরকে ডাক দিল, আমরা গেলাম ওর কাছে, তো গিয়ে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা কি। ও জাস্ট যেটা বললো, ও বললো যে ঘুমাচ্ছে, এমন সময় মুখের মধ্যে জাস্ট একটা ছিটা পড়ছে। হ্যাঁ, তো ও কপালে হাত দিয়ে জাস্ট টান দিয়ে দেখেছে হাতের মধ্যে লাল কালারের একটু ব্লাড, জাস্ট একটু ব্লাড। তো ওই ব্লাডটা ওর মানে ও একদম টোটালি ওকে, মানে কোনো ইনজুরি নাই, কিছুই নাই, কোনো কিছু নাই, জাস্ট একটা 1 ফোঁটা ব্লাড ছিল। ওই ব্লাডটাই আমাদেরকে জাস্ট দেখালো যে এইটুকুই জাস্ট। আমি মানে তারপর আমরা জানালা খুলে দেখলাম, পিছে যেই জানলাটা ছিল আরেকটা ফ্ল্যাটে সেটাও বন্ধ, তারপর আমাদের জানালা লাগানো ছিল, সো
এটা যে মানে আসার কোনো ওয়ে ছিল না। ইভেন ও যেখানে শুইছে এর উপর থেকে পড়ার কোনো ওয়ে নেই। সো কোথা থেকে আসলে এই ব্লাডটা আমরা আসলে মানে বলতে পারি না, মানে একদম করতে পারে না যে কোথা থেকে আসছে এটা। এবং কোনো ধরনের কোনো পেইন বা তার কেটে গেছে এরকম কিছু না, জাস্ট এক ফোঁটা ব্লাড। এরকম না তো যে মশা টশা পড়ছিল বা এরকম? মশা পড়লে তো জাস্ট ছিটা পড়তো না, ওর ঘুমটা ভাঙছে কিন্তু জাস্ট ছিটা পড়ে ভেঙেছে। ওকে, আমরা বেশ কিছু SMS রয়েছে, আমরা SMS পড়ে ফেলতে চাচ্ছি। ইমতিয়াজ আমাদের SMS করেছেন সিলেট থেকে, এই মাত্র তিনি জয়েন করেন আমাদের সাথে। ময়মনসিং থেকে আমাদের সাথে জয়েন করেছেন, বলছেন যে আমরা সবাই মিলে, ময়মনসিং লিখেই তারপরে SMS শুরু করেছেন, নাম লেখেননি। আমরা সবাই মিলে ভূত FM শুনছি, আমরা কখনো এরকম টাইপের একটা SMS করেছেন আর কি। আমাদেরকে সামি SMS করেছেন, হাই রাসেল কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং তিনি লিখেছেন যে আজকের গল্পগুলো বেশ ইন্টারেস্টিং অ্যান্ড আমারও কিছু ঘটনা আছে অ্যান্ড আই ওয়ান্ট টু শেয়ার দোজ। ওকে, আপনি আমাদের ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, BHWOOTFM@radioforti.fm। আপনি এখানে আপনার ঘটনাটা, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ যদি পাঠিয়ে দেন, সেটা আমাদের কাছে চলে আসবে এবং আপনার ঘটনা যদি ভালো হয় ডেফিনেটলি আমরা আপনাকে কল করে এখানে ইনভাইট করব। আমাদেরকে এছাড়াও শাওন এবং তামান্না SMS করেছেন হরিয়ান রাজশাহী থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন তাহিন, আমাদেরকে জুরিন SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন অ্যাঞ্জেল শিলা আবারও। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন সৌরভ, আবির এবং র্যাম্বো ধানমন্ডি থেকে। এছাড়াও আমাদেরকে ওয়ামিকা SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM এর মেল আইডিটি বলতে পারবে। আমি একটু আগে বলেছি, আরো একবার বলে দিচ্ছি, কারণ আমরা চাই যে আপনাদের ঘটনাগুলো বেশি বেশি করে আসুক। bhootfm@radiofurti.fm। আমাদেরকে SMS করেছেন ড্রিম বয় নারিন্দা থেকে। রাসেল ভাই, আমি, আমার ফ্রেন্ড রাকিব, মান্তাসা, মাইশা, আমরা সবাই আপনাকে একসাথে শুনছি। এছাড়াও আমাদেরকে রিয়াদ SMS করেছেন। এছাড়াও রূপা SMS করেছেন ময়মনসিং থেকে। ভূত FM টিভিতে কবে হবে? ভূত FM টিভিতে হবে না, কিন্তু টিভিতে হবে ভৌতিস্ট। অনেক আজিমপুর থেকে আমাদের SMS করেছেন। সুমাইয়া আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন সোনালী। মাসুদ পারভেজ SMS করেছেন আমাদেরকে। ইমরান, এছাড়াও আমাদেরকে আকাশ SMS করেছেন। আপনার কাছে ছোট্ট ঘটনা ছিল বোধহয়, একেবারে ছোট তো নিশ্চয়ই, তাহলে আমরা শুনে ফেলি ঘটনাটা। আপনার নামটা আর একবার বলতে হবে, যেহেতু আমাদের চেহারা দেখা যাচ্ছে না, বারবার নাম বলতে হয়। ওকে, নামেই পরিচয়। আচ্ছা, আপনাকে আরো একবার আপনার নামটা বলতে হবে। জি, আমি তাসমিয়া। আমার যে ঘটনাটা এখন আমি বলবো, ইটস এ বিট ইমোশনাল। মানে ইমোশনাল এই কারণে, কারণ এটা আমার আম্মুকে নিয়ে। আর রাজেল ভাই, আমি একটু শর্টে বলে নিই যে আপনাকে আমি লিখেছিলাম আমার নানার বাসাটা হন্টেড। না না, ওই ঘটনাটা বলছি না, আমাদের নানার বাসায় ঘটেছে, যে যেহেতু এই জন্য বললাম যে আমার নানার যে বিল্ডিংটা ওটা 50-60 বছর পুরানো, এখনো সেটা আছে, এখন ওইখানে আমার মামা থাকছে। কিন্তু ওই বাসায় যে ঘটনাটা হচ্ছে আমার আম্মুর সাথে আরো অনেক হতো, জাস্ট যেটা বলার মতো, যেটা আমার কাছে খুব টাচিং মনে হয় সেটাই বলছি। যেটা হলো গিয়ে, আম্মু যখন ছোট ছিল, ক্লাস 7-8-এ পড়ে, তো তখন এরকম আমার নানা ভাই রাত জাগতো, রাত জেগে বই পড়তো। তো নানা ভাই প্রায় মানে প্রথম 2-3 দিন দেখলো যে আম্মু রাতের 2টা কি 2:30টার দিকে এরকম মানে রুমের থেকে বের হয়ে, আম্মুর রুমের সাথে বারান্দা ছিল, ওই বারান্দাটা কানেক্ট করতো আমার নানা ভাই রুমটার সাথে। তো জানালা দিয়ে দেখা যেত বারান্দায় কেউ হাঁটলে বা কিছু। তো আম্মু এরকম প্রথম 2-3 দিন নানা ভাই দেখলো যে আম্মু হাঁটছে নর্মালি। তো নানা ভাই মনে করলো আচ্ছা মনে হয় পড়ছিল, পড়া শেষ করে উঠে মানে একটু হাঁটাহাঁটি করছে, প্রবলেম ব্যাপার নয় এটা। তো ফোর্থ ডেতে যা হলো সেটা হলো যে নানা ভাই আবার দেখলো যে আম্মু হাঁটছে নর্মাল তাকিয়ে, কিন্তু তাকিয়ে হাঁটছে একটা কোনায় গিয়ে, কোনাটাও আমার নানা ভাই রুম থেকে দেখা যায় না, কিন্তু আমার নানা ভাই বললো যে ব্যাপার কি, নিশ্চয়ই কোনো ব্যাপার আপসেট। নানা ভাই জানালার কাছে গিয়ে একটু কাছের থেকে দেখার চেষ্টা করছে, তো কিন্তু আম্মু কিন্তু দেখেনি নানা ভাইকে। তো যখন দেখার চেষ্টা করে দেখলো যে আম্মু বারান্দার এন্ডে গিয়ে রেলিং এর উপর বসলো। রেলিং আছে যে, গ্রিল ছিল না আগেকার দিনে বাসাগুলো রেলিংই থাকে, রেলিং এর উপর বসলো, সাইড হয়ে বসলো, বসে ডান পাটা রেলিং এর বাইরে আগিয়ে দিল। তো নানা ভাই
বলে যে এটা কি করছে, ডান পাটা রেলিং এর আগে এভাবে বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার সাথে সাথে নানা ভাই রুমের দরজাটা খুলে সাথে সাথে গিয়ে আরেক পা দিয়ে মানে লাফ দিবে আর কি। ওই মুভমেন্টে আমার নানা ভাই আম্মুকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে নামানোর পর তখন কিন্তু আম্মু তাকিয়েছিল। নামার পর নানা বলে, আই তুমি এটা কি করতেছো, এটা কি মাথা নষ্ট হয়েছে? মানে আম্মু কোনো কথার উত্তর দেয়নি, শি ওয়াজ মানে পুরা মুখ বন্ধ কিন্তু তাকিয়ে আছে। তো নানা ভাই বলেছে চলো চলো ঘুমাতে চলো। ওই দিন আম্মুকে নানা ভাইয়ের সাথে শোয়ানোর পর যখন সকালবেলা উঠলো পরের দিন ওঠার পর নানা ভাই বললো যে তোমার কি মাথা নষ্ট হয়েছে, তুমি রেলিং এর বাইরে পা দিও। আম্মু বলে কি বলো, আমি রেলিং এর বাইরে পা দিব মানে, আর আমি এই ঘরে কিছু মনে নাই তার তখন, কিচ্ছু মনে নেই। আর সে যে আগেও 3-4 দিন হেঁটেছে এটাও নানা ভাই বলতে পারে, কিচ্ছু মনে নেই, কিছুই তার মনে নেই। সেটা হলো গিয়ে তাকে মানে নিশি ধরেছিল। আচ্ছা। আর আরেকটা কথা, লাস্ট কথা, সেটা হলো যে আমার নানার বাসার উল্টা দিকে এখন সেটা নেই, 7টা নারকেল গাছ ছিল। আচ্ছা। তো মেবি রিলেটেড টু আপনারা এই নেক্সট টাইম যখন আসবেন তখন আপনারা কোন ধরনের ঘটনাগুলো বলবেন? আপনারও থেকে গেছে বেশ কিছু বাকি, আপনারা কোন ধরনের ঘটনা শেয়ার করবেন? তখন কি পুরনো সময়ের ঘটনা বা আপনার নানার বাসার ঘটনাগুলো শেয়ার করবেন? হ্যাঁ, কিছু ঘটনা, এই আম্মু যেটা, এটা তো নানা ভাইয়ের বাসায় হয়েছে, আমার নানার সাথে অনেক ঘটনা হয়েছে। আর রাসেল ভাই যেটা আপনাকে লিখেছি আমার মামার সাথে একদম রিসেন্টলি 2 মাস আগে ভয়ঙ্কর একটা ঘটনা, যেটা বিশ্বাস করতে পারছি না, ব্যাখ্যাও পাচ্ছি না, এরকম একটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের হাতে আর সময় নেই, আমরা আগামী সপ্তাহে শুনবো সেই ঘটনাগুলো। এখনো দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন আহসান, SMS করেছেন স্বর্ণালী, SMS করেছেন সাফা, রিসাদ, বর্ষণ, এছাড়াও চিটাগং থেকে ডক্টর হিমু আমাদের SMS করেছেন, এছাড়াও মোতালেব আমাদের SMS করেছেন টিটু, SMS করেছেন আমাদেরকে মিস্টার ইমরান চট্টগ্রাম থেকে, আমাদেরকে কনক SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মিস্টার ইমরান আরো একবার চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের মানুষ আছেন, চট্টগ্রাম থেকে প্রচুর SMS এসছে, এটা স্বাভাবিক। এবং নেক্সট উইকে আমরা আবারও বাকি ঘটনাগুলো শুনবো ওনাদের। আজকের মতো এখানে শেষ করতে হবে আমাদেরকে। সবাই ভালো থাকবেন আগামী সপ্তাহ পর্যন্ত। যাওয়ার আগে আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে করে দিই আপনাদেরকে, কারণ এটা খুবই জরুরি। bhutfm@veryfruity.fm, which is BHWTFM@radioFOORTI.FM। এখানে আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আপনারা ঘটনা রেকর্ড করে সাউন্ড ফাইল পাঠাতে পারেন আমাদেরকে, আমরা ট্রাই করবো সেটা প্লে করার জন্য, যদি ভালো হয় অন্যদের সবার চাইতে। আর আপনারা যেখানে দেশের বাইরে থেকে অনেকে শোনেন আমি জানি, তারা সাউন্ড ফাইলটা পাঠালে সবচেয়ে বেশি ভালো হয়, তারা আপনাদের কণ্ঠস্বরটাও আমাদের এখানে যারা আছেন তারা শুনতে পারবেন। সো আগামী সপ্তাহ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকে ভূত FM হন্টেড বাই এয়ারটেল।